আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা সমন্বয় নিয়ন্ত্রণ অংশটার হরমোন অংশটুকু পড়বো। যারা এই কথা কখনোই, হরমোনের চ্যাপ্টারটা কখনোই পড়ো নাই, তাদেরকে বলে দেই, তারা কিন্তু কখনোই বড় হতে পারবা না যদি তোমার শরীরে হরমোন ঠিক কাজ না করে। তুমি কিন্তু ছোট ছোটই থাকতা, তোমার যদি শরীরে গ্রোথ হরমোন কাজ না করতো, তোমার হাড়গুলো বড় হতো না, তুমি কিন্তু তোমার বুদ্ধিবৃত্তি প্রকাশ হতো না যদি তোমার শরীরে হরমোন কাজ না করে। এখন এই সিলেবাস, এইটা কিন্তু ফুল সিলেবাসে আছে। ভর্তি পরীক্ষা যদি ফুল সিলেবাসে হয়, তাহলে সেই বাচ্চাটা কিন্তু পরীক্ষা হলেও বা জীবনেও তার স্বপ্নকে পূরণ করতে পারবে না যদি তার হরমোন অংশটুকু ভালো করে পড়া না থাকে। ভালো করে পড়া থাকতে হবে তুমি যদি আসলে বড় হতে চাও। আজকে আমরা একটা উক্তি শেয়ার করেছি আমাদের ফেসবুক পেজে। এই উক্তিটা দিয়ে আমি ক্লাসটা শুরু করতে চাই। তুমি যদি জীবনে এমন কিছু পেতে চাও যেটা আগে কখনো পাওনি, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যেটা আগে কখনো করো নাই। সো মনে রাখতে হবে, প্রাপ্তি আর তোমার পরিশ্রম একে অপরের সমানুপাতিক। সো পরিশ্রম যত বেশি হবে, অর্জনের সম্ভাবনাও কিন্তু তত বেশি হবে। সো এমন কিছু যদি পেতে চাও, ঢাকা মেডিকেল কলেজে লেভেলে যদি যেতে চাও, যদি মেডিকেল কলেজে লেভেলে যেতে চাও, ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ যে তোমাকে সেই রকম পরিশ্রমই করতে হবে। সো ফুল চ্যাপ্টার, ফুল সিলেবাসটা পড়া সেই রকম পরিশ্রমেরই একটা কাজ। আমরা আজকে ফুল সিলেবাসের এই হরমোন অংশটুকু পড়বো। কেউ যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনে, এই অংশটুকু বুঝতে বুঝতে তার কোনো সমস্যা হবে না। তবে একটা কথা বলে দেই, গতদিন যা পড়েছিলাম নিউরন, সেইগুলা পড়া কিন্তু অনেকটুকু সহজ। হরমোনে কিন্তু অনেক কিছু মনে রাখতে হয়, অনেক কিছু মুখস্থ করতে হয়। সবাই এই মন মানসিকতা নিয়ে বসবা যে আমি অনেক কিছু মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? আমি একটা ছোট্ট কথা শুরুতেই বলে দিই, যারা ক্লাস করছো, মনে রাখা এবং মুখস্থ করার মধ্যে একটা বড় পার্থক্য আছে। মুখস্থ করা আর মনে রাখার মধ্যে একটা দীর্ঘ পার্থক্য আছে। কেউ যদি কোনো কিছু মনে রাখতে পারে, সেটা তার বাকি জীবন জুড়ে সেটা তার সাথে থাকবে। আর মুখস্থ খুবই টেম্পোরারি। তুমি ছোটবেলায় যে প্যারাগ্রাফ গুলো পড়েছিলা, সেগুলো কিন্তু মুখস্থ করেছিলা, যে রচনাগুলো মুখস্থ করেছিলা, সেইগুলো কি এখন আর মনে আছে? সেগুলো কিন্তু তোমার এখন আর মনে নাই। কিন্তু তুমি যদি কোনো কিছু মনে রাখার চেষ্টা করেছো, সেটা কিন্তু তোমার আজীবন মনের মধ্যে আছে। তো মনে রাখা এবং মুখস্থ করা আলাদা। আমি কাউকে যদিও টনটনা মুখস্থ লিখে দেই, কিন্তু আসলে আমি বলি মনে রাখতে হবে। মনে রাখা অনেকভাবে মনে রাখা যেতে পারে, ঠিক আছে? মনে রাখার অনেক টেকনিক দিয়ে আমরা মনে রাখি, সেগুলো কিন্তু মুখস্থ করা না, সেগুলো হলো মনে রাখা। সো আমরা কিভাবে কিভাবে মনে রাখবো, চলো শুরু করা যাক। আমরা আজকে পড়বো হলো রাসায়নিক সমন্বয়। পরীক্ষায় প্রশ্ন আসবে, মানব দেহের যাবতীয় কাজের রাসায়নিক সমন্বয় কে করে? উত্তর হবে হরমোন। এই লাইন থেকেই প্রশ্ন আসবে। হরমোনটা কি জিনিস? হরমোন হলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আসা। তাকায় দেখো, হরমোন কি জিনিস, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হরমোন কোথা থেকে আসে? হরমোন আসে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। সো এখানে সবার আগে একটা কথা বলেছে, গ্রন্থি কি জিনিস। গ্রন্থি, গ্রন্থি বা গ্ল্যান্ডের সংজ্ঞা পড়বা। গ্রন্থি হলো কোষ বা কোষগুচ্ছ, যেগুলো থেকে রাসায়নিক পদার্থ তৈরি হয়, রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়। রাসায়নিক পদার্থ জিনিসটা কি? তরল। এই তরলটার একটা বিশেষ গুণাবলী আছে যেটা বিভিন্ন কাজ করতে পারে, ঠিক আছে? ওকে। এক্সাম লিংক কিভাবে পাবো? ল্যাপটপে অ্যাপস আসে না। আহ, আমরা একটু বিপদের মধ্যেই আছি, ওয়েবসাইটের কাজটা আমরা পুরোপুরি শেষ করতে পারিনি এখনো। আশা করছি 7 দিনের মধ্যে আমরা ওয়েবসাইটের কাজটা শেষ করব। 1 তারিখ থেকে আমাদের ওয়েবসাইটেও পরীক্ষা দেওয়া যাবে। যারা ল্যাপটপে পরীক্ষা দিতে চাও, তারা ওয়েবসাইটের মাধ্যমেও পরীক্ষা দিতে পারবা। আর যদি যারা আইফোন ইউজার, তারা ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা দিতে পারবা। আর যারা অ্যান্ড্রয়েড ইউজার, তারা অ্যাপের মাধ্যমে পরীক্ষা দিতে পারবা। সাথে তারা ওয়েবসাইটের মাধ্যমেও দিতে পারবে। ওয়েবসাইটটাতে আসলে আমাদের একটু ঝামেলা হচ্ছে সার্ভার ইন্টিগ্রেট করতে, বাট পিসি ভার্সন আপু নাই। পিসি ভার্সন আমরা ওয়েবসাইট চালাবো। সো আমরা পড়বো গ্রন্থি। গ্রন্থি কাকে বলে? গ্রন্থি তেমন কিছু না। গ্রন্থি খুব সহজ কথা। কেউ যদি তোমাকে কখনো জিজ্ঞাসা করে যে গ্রন্থি কাকে বলে, তুমি কয়েকটা কোষের কথা মনে রাখবা। এগুলো সব হলো কোষ। যেই কোষগুলা কি করতে পারে? যেই কোষগুলা ক্ষরণ করতে পারে। যেই কোষগুলো এরকম, যেই কোষগুলো এরকম, যেই কোষগুলো এরকম, যেই কোষগুলো এরকম ক্ষরণ করতে পারে। এই ক্ষরণ 2 রকমের হতে পারে। কিছু কিছু গ্রন্থি আছে যারা হরমোন ক্ষরণ করে, এই গ্রন্থিগুলাকে বলে অন্তঃক্ষরা গ্রন্থি। আর কিছু কিছু গ্রন্থি আছে যারা এনজাইম ক্ষরণ করে, যাদেরকে বলে
বহিঃক্ষরা গ্রন্থি। ভাইয়া গ্রন্থি দুই রকম, গ্রন্থিগুলোর নামটা তাকায় দেখো, একটার নাম অন্তঃক্ষরা, আরেকটার নাম বহিঃক্ষরা। তুমি তাকিয়ে দেখো, বহিঃক্ষরাটার আরেকটা নাম হলো সনাল গ্রন্থি, অন্তঃক্ষরাটার আরেকটা নাম হলো অনাল গ্রন্থি। এখানে আমি শুরুতেই বলে নেই, পরীক্ষায় এই পার্থক্যটা যদি এই চ্যাপ্টারটা থেকে আমাদের যদি শর্ট সিলেবাসে পরীক্ষা না হয়, ফুল সিলেবাসে হয়, তাহলে ভাইয়া এই পার্থক্যের পাশে দেখো আমি 10 স্টার দিলাম, মাত্র মাত্র 10 স্টার দিয়েছি। যারা আজকে ক্লাসটা করছো, গতকালকে যেমন বলেছিলাম এই অংশগুলো পড়ার পরে রাতের ভাত খাবা, আজকের জন্য এই জিনিসটা ততটাই গুরুত্বপূর্ণ। দেখো কাকে বলে অন্তঃক্ষরা গ্রন্থি, কাকে বলে বহিঃক্ষরা গ্রন্থি। আমরা যদি একটুর দিকে একটু তাকিয়ে দেখি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আসে হলো হরমোন, বহিঃক্ষরা গ্রন্থি থেকে আসে হলো এনজাইম বা জুস, যাকে আমরা রস নামেও চিনি। তুমি রস কথাটাও এখানে বলতে পারো, রস। ঠিক আছে, আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। এখানে ছবির দিকে তাকায় দেখো, একটু ছবির মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, ছবির মধ্যে একটু পার্থক্য আছে। দেখো তো, অন্তঃক্ষরা গ্রন্থির এই যে ছবিটা, এই ভিতরের কোষগুলো হলো আমাদের গ্রন্থি। ভিতরে কয়টা কোষ? 5টা কোষ, ঠিক আছে? এই 5টা কোষ মিলাই গ্রন্থিটা। গ্রন্থিটার সাথে রক্তের জালক একদম জড়িত, গ্রন্থিটার আর কোনো কিছু নাই। কিন্তু বহিঃক্ষরা গ্রন্থির দিকে তাকায় দেখো, এর কিন্তু একটা নালী আছে, দেখতে পাচ্ছ? এর একটা কি আছে? নালী আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে অন্তঃক্ষরা গ্রন্থির নালী নাই, কিন্তু বহিঃক্ষরা গ্রন্থির কি থাকে? নালী থাকে। যেহেতু নালী থাকে, সেই জন্য বহিঃক্ষরা গ্রন্থিকে আমরা বলবো নালীযুক্ত গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থিকে আমরা বলবো নালীবিহীন গ্রন্থি। যেহেতু এটার নাম নালীযুক্ত, সেজন্য এর অপর নাম সনাল। স মানে যার আছে, ঠিক আছে? সজীব, আমার ডাকনাম হলো সজীব, তার মানে জীবনের সাথে, মানে সব সময় জীবন, প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ, সজীব, জীবন্ত, যার কিনা জীবনটা সাথে আছে। এর বিপরীত শব্দ হলো নির্জীব বা অজীব। অজীব বলে কোনো শব্দ নাই, কিন্তু বাংলায় নির্জীব করা হয়। সো এরকম যার নাই তাকে আমরা বলবো অ অনাল। তাহলে যার নালী নেই তাকে আমরা কি বলবো? অনাল গ্রন্থি। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এখানে শেয়ার করছো। ঠিক আছে, কালকে আপনার কথা মতো পড়ে ভাত খেয়েছিলাম, তাও টপ 10-এ আসতে পারলাম না। ফরহাদ কেন টপ 10-এ আসতে পারলা না? আমরা কিন্তু প্রশ্ন খুব একটা কঠিন করি নাই, ঠিক আছে? ওকে, শিওর সাকসেস, শিওর সাকসেসে জুমেই ক্লাস নিব আমরা। কারো যদি জুমে ক্লাস করতে সমস্যা হয়, আমরা আমাদের ক্লাসগুলো সাধারণত গ্রুপেও শেয়ার করে দিই অনেক সময়। সো সেটাতেও সমস্যা হবে না, আমাদের ক্লাস সাধারণত জুমেই হয়। ঠিক আছে, এখানে লাইভে ক্লাস নিতে একটু সময় নষ্ট হয়, এতে কমেন্ট পড়তে একটু সময় নষ্ট হয় ফেসবুক লাইভে। সো তাহলে নাম কয়টা হলো? বহিঃক্ষরা গ্রন্থির অপর নাম সনাল গ্রন্থি। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো, নালীর মাধ্যমে বাহিত হয়, যেহেতু নালী আছে। অন্তঃক্ষরা গ্রন্থি যেহেতু নালী নাই, কিসের মাধ্যমে বাহিত হয়? রক্ত বা লসিকার মাধ্যমে। ঠিক আছে, হরমোনটা রক্ত বা লসিকার মাধ্যমে কোথায় চলে যায়? দূরবর্তী টার্গেট স্থলে। আর বহিঃক্ষরা গ্রন্থির গুলা সাধারণত নিকটবর্তী স্থানে কাজ করে, তবে দূরবর্তী দুই জায়গাতেই কাজ করতে পারে। তবে হরমোনগুলো সাধারণত দূরবর্তী স্থানে কাজ করে। কয়েকটা অন্তঃক্ষরা গ্রন্থির নাম আর কয়েকটা বহিঃক্ষরা গ্রন্থির নাম, ভাইয়েরা আমার, আজকে এইগুলাই আমরা পড়বো। এই ছকের এই কয়েকটা কথা মনে রাখতে হবে। সবাই একটু কমেন্ট করে জানাও তো, সবাই একটু আমাকে বলো তো, অন্তঃক্ষরা গ্রন্থির অপর নাম কি? সানোয়ার হোসেন জিজ্ঞাসা করেছে জুন ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? অগাস্ট ব্যাচের ক্লাস। সানোয়ার, কালকে কিন্তু আমি ঘোষণাও দিয়েছি, মডিউলও দিয়েছি তোমাদের গ্রুপে। তুমি কিন্তু গ্রুপে অ্যাক্টিভ নাই, সেই জন্য তুমি এই ধরনের প্রশ্ন করছো। মাইক দিব কিন্তু। অনাল, অনাল, ঠিক আছে, অনাল গ্রন্থি, ফ্যান্টাস্টিক। বিহেভিয়াল, ফারিয়া, আমি অন্তঃক্ষরার কথা জানতে চেয়েছি। যদি তারপরও কখনো ভুলে যাও, মনে রাখবা যে এটা ভুলে যাওয়ার কোনো কারণ নাই। তারপরও অন্তঃক্ষরা সরেও দিয়ে, এটাও সরিয়েও দিয়ে, দুইটাই কিন্তু সরিয়েও দিয়ে, ঠিক আছে? অনাল, ডাক্টলেস, ঠিক আছে, ফাইন, সবাই পারছো ইনশাল্লাহ। এখন আসল পড়াটা সবার আগে পড়বো, নকল পড়াগুলা পড়ে। অনেক সময় নকল পড়া পড়তে পড়তে আসল পড়া 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 যায় না। যারা আমাদের এই ক্লাসটা করে ফেলছো, আমি তোমাদেরকে বলে দিলাম, আমি যে অংশগুলো পড়াই দিলাম আজকের ক্লাস সহ গত 2টা ক্লাসে, এটা জীবনের দাম করে নেওয়া। কেউ যদি ক্লাসগুলো আসলেই ভালো করে করে থাকে এবং পরীক্ষাটা দিয়ে থাকে, বইটা যদি পড়ে, আমি বললাম তো 60,000 বাচ্চার চেয়ে তুমি অলরেডি এগিয়ে গেছো, আমি গ্যারান্টি দিলাম। তোমার বন্ধু বান্ধব
ওই মস্তিষ্কের মধ্যেই ওর মস্তিষ্ক আজীবন ঘুরপাক খাবে। এত সহজ না ভাইয়া, এগুলো এত সহজ না। আমরা সবার আগে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি আজকে চিনবো, ঠিক আছে, তারপরে অন্য পড়া। তাহলে গ্রন্থি কয় রকম? 2 রকম। অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলা? চলো নামগুলো একটু পড়ি, পরীক্ষায় সবার আগে প্রশ্ন আসবে অন্তঃক্ষরা গ্রন্থি কোথায়, কোনগুলা। দেখো 1 নম্বরে হলো পিটুইটারি, ভাইয়ারা এটার অবস্থান কোথায়? মস্তিষ্কে। 2 নম্বরে পিনিয়াল, এইটার অবস্থান কোথায়? মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে। অলরেডি ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছে, পিনিয়াল গ্রন্থি। এরপরে থাইরয়েড, শ্বাসনালী। চলো সবাই আমরা থাইরয়েড গ্রন্থিটা নাড়ার চেষ্টা করি। সবাই আমাকে দেখতে পাচ্ছ? দেখো আমার এখানে একটু উঁচু হয়ে আছে এই জায়গাটা, এই যে উঁচু হয়ে আছে তার ঠিক নিচে এই জায়গায় যে আমি টেনে ধরলাম, সবাই হাত দাও, এই জায়গায় থাকে থাইরয়েড গ্রন্থি। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই জায়গাতেই থাইরয়েড আছে, তুমি নাড়লে তুমি থাইরয়েডকে আদর করে দিচ্ছ। সো এই জায়গাটাতে হলো থাইরয়েড, সবাই থাইরয়েডকে দাগ নেড়ে ফেলো। থাইরয়েড কোথায় থাকে? শ্বাসনালীর উপরে। কোন জায়গায় তাহলে? শ্বাসনালীর উপরে। প্যারাথাইরয়েড কোথায়? দেখো প্যারা, থাইরয়েডকে প্যারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ঠিক তার পেছনে থাকে। তোমার বাবা মারা, তোমার শিক্ষকেরা তোমাকে প্যারা দেয়, তোমার পিছনে দাঁড়িয়ে তুমি ঠিক মতো পড়ছো কিনা? তাহলে তাকায় দেখো, থাইরয়েডের ঠিক পিঠের দিকে প্যারাথাইরয়েড দাঁড়িয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ। শাহরিয়ার ইমন বলেছে গত 2 ক্লাস রেকর্ডেড করেছি। শাহরিয়ার, তুমি যে ক্লাস করেছো, তুমি কি কিছু শিখতে পেরেছো? তোমার কেমন লেগেছে? ঠিক আছে। তৌকিত হামিদ বলেছে ভাইয়ার দৃষ্টি আকর্ষণ করছে, ফ্রি ক্লাসগুলো যদি 22 ব্যাচের জন্য হয়, কেন আজমল স্যারের 2021 সালে সংস্করণ পড়ানো হচ্ছে? আমরা তো সপ্তম সংস্করণ সেপ্টেম্বর 2020 বই পড়েছি, তাই এই কপিরাইটের সাথে আমাদের বইয়ের কোনো সংযুক্তি নাই। তৌকিত হামিদ, তুমি অনেক ছোট মানুষ, অনেক ভালোভাবে চিন্তা করছো, দুনিয়াটা এত ভালোভাবে চিন্তা করে না। ছোট ভাই, আমি যে তোমাকে এত আপডেটেড বইটা পড়াই দিচ্ছি, নিজেকে একটু লাকি বা সৌভাগ্যবান অনুভব করো। তোমার বই থেকে যে তোমার বছরের প্রশ্ন হবে কোনো গ্যারান্টি নাই, বাংলাদেশে কোনো গ্যারান্টি নাই, পৃথিবীর আর কোনো দেশে এরকম বইয়ের এডিশন চেঞ্জ হয় কিনা জানি না। তকি তোমাকে রেখে আজমল স্যার অনেকটুকু এগিয়ে গেছে তার বইকে নিয়ে, তোমার উচিত হবে এইটার সাথে নিজেকে হালকা একটু আপডেট করে ফেলা। ঠিক আছে, এই ক্লাসটা শুধু 22 না, এই ক্লাসটা 23-এর জন্য বটে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্যারাথাইরয়েডের নাম জানলাম। থাইমাস, দেখো তো শ্বাসনালীর নিচে। ভাইরা আমার, থাইমাসটা তুমি বুঝতে পারবা না, আমার বয়সে তো থাইমাস এখন নাই বললেই চলে। থাইমাস একটা গ্রন্থি, এইটা পরীক্ষা থাইমাসের নামটা বইয়ের মধ্যে, সবাই বইয়ের মধ্যে এই জায়গাতে লিখে নাও, থাইমাস গ্রন্থি সম্পর্কে সবাই এই জায়গায় লিখে নাও। তুমি থাইমাস গ্রন্থি সম্পর্কে এখানে লিখে নাও, এইটা একটা অস্থায়ী গ্রন্থি। কি লিখে নিবা? পরীক্ষায় কখনো প্রশ্ন আসতে পারে, অস্থায়ী গ্রন্থি কোনটা? উত্তর হবে থাইমাস একটা অস্থায়ী গ্রন্থি। কেউ যদি প্রশ্ন করে অস্থায়ী গ্রন্থি কোনটা, তোমার উত্তর হবে থাইমাস একটা অস্থায়ী গ্রন্থি। বাকি সবগুলাই কিন্তু স্থায়ী, বাকিগুলা কিন্তু সময়ের সাথে সাথে তাদের ক্ষরণ বাড়ায়। একমাত্র ব্যতিক্রম যেই গ্রন্থিটা, যেটা সময়ের সাথে সাথে তার ক্ষরণ কমে যায়, সেটাকে বলে অস্থায়ী গ্রন্থি। ঠিক আছে, ওকে, সেটা থাইমাস। ওকে, এইবার অগ্নাশয়ের মধ্যে থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমরা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর নাম পড়বো। এটাও কিন্তু একটা অন্তঃক্ষরা গ্রন্থি। কিডনির উপরে রেনাল বা সুপ্রারেনাল, অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, প্রত্যেকটা কিডনির উপরের দিকে থাকে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি। এরপর হলো শুক্রাশয়। দেখো শুক্রাশয় সব পুরুষ মানুষের থাকে, এখানে যে ছেলেগুলো ক্লাস করছে তাদের আছে। ডিম্বাশয় মেয়েদের থাকে। মনে রাখতে হবে, এই শুক্রাশয় আছে বলেই কিন্তু ছেলেরা ছেলে, আর ডিম্বাশয় আছে বলেই কিন্তু মেয়েরা হলো মেয়ে। যদি কোনো মেয়ের শরীরে শুক্রাশয় থাকে আর যদি কোনো ছেলের শরীরে ডিম্বাশয় থাকে, এদের কিন্তু থাকতেই পারে এরকম, এদের কিন্তু ঝামেলা হয়। এবং এদের না এরা ছেলে হতে পারে পরিপূর্ণভাবে, না এরা মেয়ে হতে পারে পরিপূর্ণভাবে। এইরকম 2টা সিনড্রোম আছে, একটা নাম হলো টার্নার সিনড্রোম, আরেকটা নাম হলো ক্লিনফেল্টার সিনড্রোম। এই ধরনের ঝামেলা হয়, ছেলেদের শরীরে ডিম্বাশয় থাকে, মেয়েদের শরীরে শুক্রাশয় থাকে, এইরকম ঝামেলা হয়। সো তোমরা সৃষ্টিকর্তার কিন্তু আরেকবার, তোমরা সৃষ্টিকর্তার কাছে, যে যেই ধর্মের, সৃষ্টিকর্তার কাছে একবার কৃতজ্ঞতা স্বীকার করতে পারো, পৃথিবীর বুকে তোমাকে সুস্থ মতো, সুস্থ লিঙ্গ নিয়ে জন্ম দিয়েছে। যদি এরকম হতো, তোমার জীবনটা শুরু হওয়ার আগেই এত বেশি কঠিন হয়ে যেত, তুমি এটা কল্পনাও করতে পারছো না। এই জিনিসগুলো কিন্তু পৃথিবীর কারো হাতে নাই, তোমার বাবা মায়ের হাতে নাই, তোমার নিজের হাতে নাই, পৃথিবীর কারো হাতে নাই। তুমি যে আজকে সুস্থ আছো, এই জন্য কিন্তু তোমার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যে হ্যাঁ, আমি সুস্থ মতো দুনিয়াতে জন্মেছি। সো তাহলে শুক্রাশয় ছেলেদের, ডিম্বাশয় মেয়েদের। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি
অন্তঃক্ষরা গ্রন্থি নয়। এই গ্রন্থিগুলোর নাম ছোট ভাইয়া এবং আপুরা আমাদেরকে পড়ে শেষ করতে হবে। নামগুলা পরীক্ষার জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি তো আমরা সবাই শিখে গেলাম, তাই কিনা? আমরা অন্তঃক্ষরা গ্রন্থি তো আমরা সবাই শিখেছি। সো এইবার আমরা কি শিখবো? এইবার আমরা শিখবো বহিঃক্ষরা গ্রন্থিগুলোর নাম। অন্তঃক্ষরাগুলো জানো, বহিঃক্ষরাগুলো জেনে রাখাটা ভালো হবে, এটা সেফটি। বহিঃক্ষরা কয়েকটা নাম, একটা নাম হলো যকৃতকে অনেক সময় বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে ধরা হয়। তারপর অগ্নাশয়, অগ্নাশয়ের কি? অগ্নাশয়ের অ্যাসিনাস, অগ্নাশয়ের অ্যাসিনাস। তারপর লালা গ্রন্থি, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি। আর আর কি? আন্ত্রিক গ্রন্থি। ভাইয়া এইগুলো বহিঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? এইগুলা জেনে রাখতে হবে। সো এগুলো যদি কেউ জেনে রাখে তাহলে সে পরীক্ষার সবচেয়ে কমন প্রশ্নটা পার করে চলে গেল, যে নিচের কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি আর কোনটা বহিঃক্ষরা গ্রন্থি। সবচেয়ে কমন প্রশ্নটা সে কিন্তু পার করে চলে গেল। এইবার আমরা এইবার দেখো এইখানে, তো বই বছর বছর চেঞ্জ হয়, তোমাদের বইয়ে পিটুইটারি, এইবার আমরা এই বক্সটা পড়ে ফেলবো। বছর বছর বই চেঞ্জ হয়। এইখানে তাকায় দেখো, পিটুইটারি গ্রন্থিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের বইগুলোতে অনেকের বই পিটুইটারি গ্রন্থিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তোমাদের বইকে 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখা গেল যে পিটুইটারি গ্রন্থিকে দেখা যাবে যে তোমাদের বইয়ে কয় ভাগে ভাগ করা হয়েছে? তোমাদের বই দেখা গেল পিটুইটারি গ্রন্থিকে 3 ভাগে দেওয়া আছে। কোনো ব্যাপার না। এই যে মেলানোসাইট 7 নাম্বারটা, এইটাকে মধ্যভাগ থেকে আসা এই হিসাবে ধরা হয়েছিল, কিন্তু গাজী আজমল স্যার মনে করেছেন যে আর বাচ্চাদেরকে আরেকটু আমি ধরবো, বাচ্চাদের সাথে আরেকটু মজা নিব, তিনি এবার এটাকে আবার 2 ভাগে ভাগ করে দিয়েছেন। আর কি বলতে পারি আমি এটা ছাড়া? এসব আর ভালো লাগে না, ঠিক আছে? জনি জনি বলেছে ভাইয়া আগে যদি শর্ট সিলেবাসটা শেষ করতেন ততদিনে ঘোষণা হয়ে যেত যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস অ্যাডমিশন হবে। যদি শর্ট সিলেবাসে অ্যাডমিশন হয় তাহলে আবার খুব ভালো মতো রিভিশন দিতে পারতাম, আর যদি ফুল সিলেবাসে ঘোষণা হয় তখনই ফুল সিলেবাসে পড়া শুরু করব, ততদিনে তো শর্ট সিলেবাসটা শেষ হয়ে যাবে। জনি তুমি এই আশাতেই বসে থাকো, আমরা আর সিদ্ধান্ত কোনো ধরনের পরিবর্তন করছি না। ওই সব কবে সিদ্ধান্ত আসবে সেই মতে আহ পরিকল্পনা করা সম্ভব না, ঠিক আছে? তুমি শর্ট সিলেবাস পড়ো, তুমি তোমার মতো শর্ট সিলেবাস পড়তে থাকো, কোনো সমস্যা নাই। আমরা শর্ট সিলেবাস না, আমরা ফুল সিলেবাসে পড়া শুরু করব। পড়তে কোনো পড়তে কোনো লস নাই। মেডিকেল ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হলো, বাকি সব জিনিস যদি ফুল সিলেবাসে হয়, সব বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা মন্ত্রণালয়ের কথা শোনার জন্য বসে আছে এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? যারা এখনো হালকার উপর দিয়ে পার পাইতে চাচ্ছ, এরা বিপদে পড়তে যাচ্ছ, এতে আমার কোনো সন্দেহ নাই। একটা না একটা পরীক্ষা তোমরা ধরা খাবাই। যারা হালকার উপর দিয়ে এখনো পার পেতে যাচ্ছ, তারা কোনো না কোনো পরীক্ষা অবশ্যই অবশ্যই ধরা খাবা, ঠিক আছে? তো হালকার উপর দিয়ে পার পাওয়ার চিন্তা করো না, এগুলা বড় পরীক্ষা। এগুলোতে ওই পাশ কেটে চলে যাব, শর্ট সিলেবাসে হবে। এগুলোতে হতেই পারে শর্ট সিলেবাসে, হতেই পারে শেষ পর্যন্ত, কিন্তু এইগুলা ওই ওই চিন্তা করে পার পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, বাকি ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো কি আদৌ শর্ট সিলেবাসে হবে কিনা, আমরা ফুল সিলেবাসে পড়বো, ঠিক আছে? তো আমরা দেখলাম যে পিটুইটারি গ্রন্থিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। পিটুইটারি গ্রন্থিকে আমরা তাকায় দেখো, প্রথম ভাগটাকে বলা হচ্ছে অগ্রভাগ। এখানকার হরমোনগুলোর নাম দেখো: বৃদ্ধি পোষক হরমোন, থাইরয়েড উদ্দীপক হরমোন, লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, মেলানোসাইট উদ্দীপক হরমোন। ছোট ভাইয়েরা, নামগুলো পড়তে তোমার দাদার নামের কথা মনে পড়ে যেতে পারে যে এত কঠিন কঠিন নাম।
14 গোষ্ঠীর নামের কথা মনে পড়ে যেতে পারে, কিন্তু পড়তে হবে। এটা পড়ার জন্য একটা সূত্র আছে, অসংখ্য ধরনের সূত্র আছে, তুমি চাইলে এই সূত্র দিয়ে মনে রাখতে পারো। ফ্ল্যাট এসপি, এই ফ্ল্যাটটা কার? এসপির ফ্ল্যাট। এফ দিয়ে কি? এফএসএইচ। এল দিয়ে কি? এলএইচ। এ দিয়ে কি? এসিটিএইচ। টি দিয়ে কি? টিএসএইচ। এস দিয়ে সোমাটোট্রপিক হরমোন। পি দিয়ে প্রোল্যাকটিন। এফএসএইচ, এলএইচ, এসিটিএইচ, টিএসএইচ, এসটিএইচ এবং প্রোল্যাকটিন। এই 6টা আমাদেরকে মনে রাখতে হবে, অগ্র পিটুইটারি থেকে আসে। ঠিক আছে, এখন এই 6টা তো আছেই, সাথে মনে রাখবো আমরা সামনে মেসি। মেসির ফ্ল্যাটে এসপি। কার ফ্ল্যাট এটা? মেসির ফ্ল্যাটে, কিন্তু মেসির ফ্ল্যাটে কে ভিজিট করতে আসছে? পুলিশ সুপার, এসপি। মেসি বলতে ভাইয়া এমএসএইচ। হোয়াট ডাজ ইট মিন বাই এমএসএইচ? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। সো আমাদেরকে সূত্রটাকে একটু এডিট করে নিতে হবে। মেসির ফ্ল্যাটে এসপি, মেসির ফ্ল্যাটে এসপি, আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে এই জিনিসগুলো পড়ার জন্য। যারা এখনো শর্ট সিলেবাস নিয়ে ভয়ে আছো, তোমাদেরকে আমি বলবো তোমরা একটা আন্দোলনের ডাক দাও, যাতে পরীক্ষাটা শর্ট সিলেবাসই হয়। তাহলে কিন্তু আমরাও কিন্তু শান্তি পাই, কারণ আমাদের উপরে তো চাপ পড়বে। এতগুলো চ্যাপ্টার পড়াতে তো প্রত্যেকের উপরেই, শিক্ষকদের উপরেও খুবই চাপ পড়বে। তোমাদেরকে এতগুলো চ্যাপ্টার পড়ানো, সেগুলোকে ভালো মতো ডেলিভার করা, যাতে তোমার ব্রেনের মধ্যে প্রবেশ করে। আর এমন যদি হতো তুমি অলরেডি এই চ্যাপ্টারগুলো পড়ে তুমি পারো, শুধু আমরা দেখাই দিলাম, তাহলেও তো একটা কথা। ব্যাপারটা কিন্তু তেমন না। ব্যাপারটা তোমাদেরকে এটা একটা আন্দোলন চালাতে পারো। একটা সবাই ফেসবুক কেন্দ্রিক আন্দোলনে ডাক দিয়ে একদিন সমবেত হয়ে একটা সংবাদ সম্মেলন করা, যে সকল ভর্তি পরীক্ষা আমাদের হওয়া উচিত শর্ট সিলেবাসে। পড়তে পারিনি, সরকার কিভাবে আশা করে আমরা সেটা 3 মাসে পড়ে ফেলবো। এইটা তোমরা আন্দোলনে ডাক দিতেই পারো, সবার জন্য ভালো হবে। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, তাতে কোনোভাবেই শুধু শর্টের কথা চিন্তা করে পড়লে হচ্ছে না, আসলে ও জিনিস আসলে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা। ওকে, সো এখান থেকে শুধুমাত্র এইটুকু পড়বো আমরা। এখান থেকে দেখো, সবাই যারা একটু ক্লাস করছো, দেখো আমাদের গ্রোথ হরমোন আছে বলেই কিন্তু আমাদের হাড়গোড় এবং মাংসগুলো বৃদ্ধি পায়। পরীক্ষা কিন্তু ভাই এই লাইন থেকেই প্রশ্ন আসবে। পরীক্ষায় কিন্তু এই লাইন থেকেই প্রশ্ন আসবে। আমাদের অস্থি এবং কোমল টিস্যু বৃদ্ধি করে কোন হরমোন? জাস্ট এই বক্স থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, আচ্ছা। এরপর প্রশ্ন আসবে, দেখো নামটা কি? থাইরয়েড উদ্দীপক হরমোন। এই এই হরমোনের কাজ হলো থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ। এইটা হলো এই হরমোনের কাজ। পরীক্ষায় ভাইয়া পড়লেই পারবা ইনশাল্লাহ। তারপর দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মায়েদের জন্য লুটিনাইজিং হরমোন। নারী দেহের ডিম্বপাত ও দুগ্ধক্ষরণ, পুরুষের দেহে টেস্টোস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করা। যারা 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 ক্লাস করছো, বলছি তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। লুটিনাইজিং হরমোন, পরীক্ষায় লাইনটা বারবার আসবে। আমি যেগুলো বলছি এগুলো আমার কথা শুনলে পড়াটা অনেক সহজ হয়ে যাবে। দেখো ডিম্বপাত, মুরগিরা ডিম পারে না, এটাকে আমরা মানুষের শরীরে এটাকে আমরা বলি ডিম্বপাত। মুরগি ডিমটা বাইরে পারে, আর আমাদের নারী জাতির ডিমটা পেটের ভেতরেই বের হয়। এই ডিম্বপাত হয় যেই হরমোনের প্রভাবে, তার নাম হলো এলএইচ। নামটা মনে রাখতে হবে, লুটিনাইজিং হরমোন। ঠিক আছে, আমি কিন্তু স্লোলি বলে দিচ্ছি। ওকে, এইবার এফএসএইচ হরমোনটার নাম দিকে তাকায় দেখো, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা তো নামেই তো বলে দিছে ফলিকল। তাহলে ফলিকলের কাজটা কি? ফলিকলের পূর্ণতা দান, ডিম্বাশয়ের ফলিকলের পূর্ণতা দান। তোমরা বলতে পারো যে ভাই ফলিকল জিনিসটা কি? মেয়েদের দুই পাশে দুইটা ডিম্বাশয় থাকে, জরায়ুর দুই পাশে দুইটা ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয়ের ভেতরে তৈরি হয় ফলিকল। এই ফলিকলের ভেতরে তৈরি হয় ডিম্বাণু। ডিম্বাশয়ের ভেতরে তৈরি হয় ফলিকল, সেই ফলিকলের ভেতরে তৈরি হয়
ডিম্বাণু, এই হলো ডিম্বাশয়। এই ফলিকলটা ছোট থেকে বড় হবে না যদি না এফএসএইচ না থাকে। তাহলে এই এফএসএইচ আছে বলেই কিন্তু এই ফলিকলটা আস্তে আস্তে কি হয়, এই ফলিকলটা আস্তে আস্তে বড় হয়। তাহলে ফলিকলে পূর্ণতা দান কোন হরমোনের কাজ? এফএসএইচ হরমোনের কাজ। সবাই যা পড়াচ্ছি একটু সবাই কমেন্ট করো তো, আদৌ কি বুঝতে পারছো? সবাই কি যা পড়াচ্ছি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও আমাকে। থ্যাংক ইউ। ত্বকি বুঝতে পারছে, ফাইন। সিদ্দিকা, বুশরা, ফৌজিয়া, সাইরাহা, শাওনি, বাপরে বাপ এত কঠিন কঠিন নাম। সাইরাহা, ফারিয়া বুঝতে পারছে। ফারিয়া, তোমার ফেসবুক আইডি নাম বিহেভ ওয়েল কেন? মানে তুমি কি এটা কাউকে মানুষকে ভালো ব্যবহার করতে বলছো নাকি? বুঝতেছি জি ভাইয়া। তাসমিয়া বুঝতে পারছে, আচ্ছা ঠিক আছে, ফাইন, বুঝতে পারলে খুবই ভালো। লাস্ট কথা, এবার দেখো প্রোল্যাকটিন। দেখো ল্যাকটিন কথাটা যেখানেই পাবা, ল্যাকটিন মানেই হলো দুগ্ধ, মিল্ক। সো এই প্রোল্যাকটিন হরমোন আছে বলেই মায়ের বুকে, মা যখন সন্তান ধারণ করে, একটা বাচ্চা যখন জন্মায় মায়ের বুকে কিন্তু এই দুগ্ধ ক্ষরণ হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে তাহলে কোন হরমোন দুগ্ধ ক্ষরণ করে, মূলত দুগ্ধ ক্ষরণ এবং স্তনগতি বৃদ্ধি করে? উত্তরটা কিন্তু ভাইয়া প্রোল্যাকটিন। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এই প্রোল্যাকটিন হরমোন আছে বলেই কিন্তু বাচ্চাটা দুনিয়ার বুকে এসে মায়ের বুক থেকে সে দুধ পান করতে পারে। না হলে কিন্তু না খায় বাচ্চাটা মরেই যাইতো। ঠিক আছে, প্রোল্যাকটিন হরমোন খুবই দারুণ। আচ্ছা, আর এইখানে আমরা দেখবো হলো অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। যেখানে ট্রপিক কথাটা দেওয়া থাকবে, হরমোন যেখানে ট্রপিক কথাটা দেওয়া থাকে, বুঝতে হবে এই হরমোনটা অন্য হরমোনকে নিয়ন্ত্রণ করে। দেখো এইখানে এই যে এসটিএইচ, থাইরোট্রপিক হরমোন। টি ট্রপিক কথাটা যেখানে থাকবে, এটা অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এটা কিভাবে বোঝাবো, তোমরা বুঝবা কিনা আমি জানি না, তারপর আমি চেষ্টা করছি একবার বুঝিয়ে দেওয়ার। মানুষের কিডনি থাকে দুইটা, ঠিক আছে? আমাদের এরকম দুইটা কিডনি আছে। সো আমাদের এরকম দুইটা কিডনি আছে। এই হলো কিডনি, মানুষের কিডনি থাকে দুইটা। সো এই হলো মানুষের দুইটা কিডনি। এই কিডনির মাথায় থাকে আমাদের দুইটা গ্রন্থি। এই মানুষের দুইটা কিডনি, এই কিডনির মাথায় দুইটা গ্রন্থি থাকে। এই গ্রন্থিগুলোকে বলে অ্যাড্রেনাল গ্রন্থি। এই অ্যাড্রেনাল গ্রন্থি, এই এই অ্যাড্রেনাল গ্রন্থিতে যে ঘটনাটা গুরুত্বপূর্ণ সেটা হলো এর ভেতরের অংশটুকুকে বলা হয় মেডুলা, আর বাইরের অংশটুকুকে বলে কর্টেক্স। এই মেডুলা থেকে, অ্যাড্রেনাল গ্রন্থির মেডুলা ভেতরের অংশটা থেকে দুইটা হরমোন আসে। এগুলো যারা পড়ছো, যারা জানে তারা তো, বললাম তো, গতকালকে 60,000 বাচ্চা চাগায় গেছিলা, এইবার তোমরা 80,000 বাচ্চা চাগায় যাবা। কারণ 80,000 বাচ্চাই এগুলো জানে না। শর্ট সিলেবাস পড়ে যদি ফুল সিলেবাসে পরীক্ষা হয়, তোমাদেরকে এই বিষয়ে একটা হাদিস বলি। এই যে যারা এখন শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস নিয়ে পেরেশানির মধ্যে আছো, হাদিস না, এটা একটা গল্প, ঠিক আছে? ওকে, গল্পটা শোনো। তোমরা, গল্পটা ইসলাম ধর্মের, তবে এই গল্পে সবার জন্য শিক্ষা আছে। তোমরা সবাই জানো যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব প্রিয় সাহাবী ছিলেন, যার নাম আবু বকর সিদ্দিক। ইসলামের প্রথম খলিফা, ইসলামের যে প্রথম খলিফা তার নাম হজরত আবু বকর সিদ্দিক। সো ঘটনাটা মূলত উনার বা দ্বিতীয়, মোস্ট প্রবাবলি দ্বিতীয় খলিফা হজরত উসমান বা হজরত উমর, তৃতীয় খলিফা, যেই কোনো একজনের, এই তিনজনের যে কোনো একজনের। আমার এক্স্যাক্টলি মনে নেই এই মুহূর্তে অ্যাকচুয়ালি কাহিনীটা কোন খলিফার, তবে এই তিন খলিফার মধ্যে একজনের। ওমর আলাইসাল্লামেরও হতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারও হতে পারে, আলাইসাল্লাম তো না, উনারও হতে পারে খলিফা। সো একবার এক লোক এসে বলল হজরত ওমরকে যে ওমর, তুমি তো আল্লাহ পাককে দেখো নাই, তুমি তো সৃষ্টিকর্তাকে দেখো নাই, কিন্তু তোমার তুমি তো সৃষ্টিকর্তাকে দেখোনি, কিন্তু তুমি তোমার সকল অর্থ সম্পদ, তোমার সকল ক্ষমতা,
তুমি ইসলামের পথে বিলিয়ে দিলা, তুমি সারা জীবন তোমার এত টাকা পয়সা থাকার পরেও তুমি এখন ভিখারির মতো জীবন যাপন করছো, তুমি তোমার জীবনে এত বড় ত্যাগ স্বীকার করলা, যেখানে তুমি রাজার মতো জীবন যাপন করতে পারতা, মারা যাওয়ার পরে তুমি যদি দেখো যে এতদিন ধরে যা বিশ্বাস করছো সৃষ্টিকর্তা, দোজক, জান্নাত, জাহান্নাম, পরকাল, মারা যাওয়ার পর তুমি যদি দেখো যে সবকিছু মিথ্যা, তখন কি হবে? মানে ব্যাপারটা অনেকটা এইরকম। এই যে জনি জনি বললো যে ভাইয়া এত কিছু পড়ছি, শর্টস এত কষ্ট করে আমাদেরকে পড়াচ্ছেন, কিছুক্ষণ পর দেখলাম 2 মাস পরে ঘোষণা আসলো যে ভাইয়া শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তখন কি হবে? প্রশ্নটা অনেকটা একই রকম। হযরত উমর শুধুমাত্র একটাই কথা বলেছিল যে মারা যাওয়ার পর, ঠিক আছে তোমার কথাই বুঝলাম হযরত উমর বলে, তোমার কথাই বুঝলাম, সবই ঠিক আছে, তুমি আমাকে বলো, তুমি যে সারা জীবন এত আনন্দ উল্লাস করে কাটাইলা, তুমি যে এত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করলা, কোনো কিছুই মানলা না, তুমি মারা যাওয়ার পর যদি দেখো যে সবকিছুই সত্য, তখন কি হবে? তো ওই লোকের কিন্তু বিনা হিসাবে জাহান্নাম মোটামুটি কনফার্ম। সেই জন্য আমাদের আসলে প্রস্তুতিটা আগে থেকেই নেওয়া উচিত। মারা যাওয়ার পর যখন আর সময় নাই, তখন কিন্তু আর ফেরত আসার কোনো সুযোগ নাই। জনি জনি এর কবে ঘোষণা আসবে, ঠিক আছে, সেফ থাকার জন্য অবশ্যই একটু পরিশ্রম তো আমাদেরকে করতেই হবে। আর এইটুকু এইটুকু পরিশ্রম করতে পারতেই হবে। একজন মেডিকেল, যে ভবিষ্যতে মেডিকেল পড়তে চায়, তাকে এইটুকু পরিশ্রম করতেই হবে। যারা এইটুকু করতে চাও না, স্টাফ যে তুমি মেডিকেল ক্যারিয়ারে ভবিষ্যতে পারসিউ করতে পারবা, এটা কঠিন, ঠিক আছে? ওকে, সো যেটা আমি বলছিলাম, যারা স্ক্রিনশট নিতে পারো নাই, সো আমাদের কিডনির ভেতরে উপরে, আমাদের কিডনির উপরে দুইটা গ্রন্থি থাকে, একটা দুইটা, এগুলোর নাম অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থির ভেতরের অংশটাকে বলা হয় মেডুলা। মেডুলার ভেতরে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন থাকে, আর বাইরে থাকে কর্টেক্স। এই কর্টেক্স থেকে কিন্তু অনেকগুলো হরমোন আসে। কি কি হরমোন আসে ভাইয়ারা? এখান থেকে অ্যাড্রেনাল, এখান থেকে আসে অ্যালডোস্টেরন। এগুলো কিন্তু এমন এমন না যে এগুলো অতিরিক্ত পড়াচ্ছে, এগুলো কিন্তু সবই তোমার এই বইয়ে আছে, এই পেজের মধ্যেই আছে। কর্টেক্স থেকে একটা হরমোন আসে যার নাম অ্যালডোস্টেরন, আরেকটা হরমোন আসে যার নাম গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড। এগুলা বুঝে বুঝে পড়লে খুবই ভালো হয়। আমি তোমাদেরকে ছবি দেখাই দিচ্ছি যাতে তুমি আরো ভালো বুঝতে পারো, ঠিক আছে? অ্যাড্রেনাল গ্রন্থির হরমোনগুলোর ছবি দেখাই দিচ্ছি, তাহলে আমাদের খুব ভালো জানা হয়ে যাবে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কোনটা থেকে কি হরমোন আসে। সো আমি তোমাদের এই যে অ্যাড্রেনাল গ্রন্থির এইখানে কি সুন্দর করে দেওয়া, এই ছবিটার চেয়ে এই ছবিটা আরো ভালো। এই যে তাকায় দেখো কি সুন্দর একটা, দেখতে পাচ্ছ? এই যে আমাদের কিডনি, কিডনির উপরে টুপির মতো বসে আছে, কিডনির উপরে টুপির মতো বসে আছে কে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে এখানে নিয়ে আসা হয়েছে। ভেতরের অংশটাকে আমরা কি বললাম? মেডুলা। বাইরের অংশটাকে আমরা কি বললাম? বাইরের অংশটাকে আমরা বললাম কর্টেক্স। এই যে মেডুলা এবং কর্টেক্স, এই মেডুলা থেকে দুটো হরমোন আসে, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর এই কর্টেক্সকে ভাইয়া, এই কর্টেক্সকে নিয়ন্ত্রণ করে হলো ACTH, তোমাদেরকে যেটা একটু আগে পড়াইলাম। তাহলে মস্তিষ্ক থেকে আসে, তাহলে মস্তিষ্ক থেকে এসে দেখো কিডনিকে নিয়ন্ত্রণ করতেছে। কোথা থেকে আসতেছে? মস্তিষ্ক থেকে। ACTH অগ্র পিটুইটারি থেকে আসে, এসে নিয়ন্ত্রণ করতেছে কাকে? অ্যাড্রেনাল কর্টেক্সকে। তো যেই হরমোনগুলা একটা গ্রন্থি থেকে বের হয়ে আরেকটা গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, সেই হরমোনগুলাকে বলা হয় ট্রপিক হরমোন। তাকায় দেখো, এই টপিকটা তোমাদের বইয়ে নাই, কিন্তু যদি শর্ট সিলেবাসে না হয়, ফুল সিলেবাসে পরীক্ষা হয়, আর যারা 22 ব্যাচের তাদের তো আর কোনো মাপ দেখতেছি না, 22 আর 23 ব্যাচ তাদেরকে তো এগুলো সব পড়তে হবে, এগুলো তাদের জন্য মণিমুক্তা হতে যাচ্ছে। এইখানে ভাইয়া আমি 15 স্টার দিয়ে দিলাম, পরীক্ষায় প্রশ্ন আসবে ট্রপিক হরমোন কাকে বলে। তোমাদের যদি ফুল সিলেবাসে পরীক্ষা হয়, পরীক্ষা এটা আসতে যাচ্ছে, ট্রপিক হরমোন কাকে বলে? যেই হরমোন নিজে অন্য হরমোনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হয় ট্রপিক হরমোন। দেখো, যে হরমোন এক গ্রন্থি থেকে বের হয়ে অন্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় ট্রপিক হরমোন। নামগুলা পড়তে হবে। অগ্র পিটুইটারি গ্রন্থির মূলত এই কয়েকটা হরমোন হলো ট্রপিক হরমোন: ফলিকল স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ACTH। এই জিনিসগুলো মনে রাখাটা কিছুটা কঠিন, তারপরও যারা মনে রাখতে পারবে তারা কিন্তু ভালো করবে। সো মনে রাখতে হবে ট্রপিক হরমোন, মনে রাখবো আমরা ফ্যাট কথাটা দিয়ে, ফ্যাট,
ঠিক আছে, ফ্যাট, FSHACTH এইটুকু আশা করি আমার প্রত্যেকটা ছোট ভাই বোন মনে রাখতে পারবে। যা পড়াইলাম ব্রেনের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করেছে কিনা সবাই একটু বলো। সবাই একটু জানাও। ফাইন হাসনান, সবাই বুঝতে পারছে, ফাইন, ফ্যান্টাস্টিক। তাহলে দেখো ট্রপিক হরমোনের সংজ্ঞা চলে আসলো। তাহলে যেই হরমোন, এগুলোকে বলে পণ্ডিত হরমোন। পণ্ডিত এরা নিজেরা তো নিজেরা অন্যকে জায়গায় তোলে। ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে। এই বলে অটাকয়েড হরমোন, এগুলো নতুন যুক্ত করেছে, নামটা মুখস্থ করতে হবে, গ্যাস্ট্রিন এবং সিক্রেটিন। ঠিক আছে, অটাকয়েড মানে কি, এরা তার আশেপাশেই কাজ করে, দেখো নিকট যেখানে তৈরি হয় তার আশেপাশে। অটাকয়েড স্থানিক হরমোন, যেখানে সিক্রেশন হবে সেখানেই কাজ করবে। গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এটা তো তোমাদের পারার কথা, এটা তো শর্ট সিলেবাসের পরিপাকতন্ত্র চ্যাপ্টারের। তাহলে গ্যাস্ট্রিন এবং সিক্রেটিন ভাইরা, এরা কি ধরনের হরমোন? অটাকয়েড হরমোন। প্যারাক্রাইন, প্যারা মানেই হলো পাশে থাকে, প্যারা শব্দটার অর্থই হলো পাশে। প্যারাক্রাইন মানে কি, তাহলে যদি প্যারাক্রাইন মানে মূলত যারা খুব পাশাপাশি ক্রিয়া করে, তারপরও এইখানে প্যারা বলতে এই জায়গায় প্যারালাল বোঝানো হচ্ছে, এই জায়গায় প্যারা বলতে প্যারালাল বা সমান্তরাল বোঝানো হচ্ছে। যখন দুইটা হরমোন একে অপরের ক্ষরণ নিয়ন্ত্রণ করে তখন সেটাকে বলা হয় প্যারাক্রাইন হরমোন। যেমন গ্লুকাগন এবং ইনসুলিন, এই দুইটা কিন্তু একে অপরের বিপরীতে কাজ করে। যখন বডিতে এই ইনসুলিন এবং গ্লুকাগন একে অপরের বিপরীতে কাজ করে, যখন ইনসুলিন ক্ষরণ হয় তখন কিন্তু গ্লুকাগনের ক্ষরণ কমে যায়, আর যখন গ্লুকাগনের ক্ষরণ বেড়ে যায় তখন বডিতে ইনসুলিনের ক্ষরণ কিন্তু একটু কমে যায়। এরা সবসময় একটা ব্যালেন্সের মধ্যে থাকে। তাহলে এই দুটো নাম আমাদেরকে মনে রাখতে হবে যে কারা প্যারাক্রাইন ভাবে কাজ করে, ইনসুলিন এবং গ্লুকাগন। এই দুটো হরমোন কোথা থেকে আসে? অগ্নাশয় থেকে আসে। একটা আসে আলফা কোষ থেকে, আলফা কোষ থেকে আসে গ্লুকাগন, আর বিটা কোষ থেকে আসে, বিটা কোষ থেকে আসলে ইনসুলিন। আমরা যদি এই কথাটুকু মনে রাখতে পারি। এরপর হলো নিউরো হরমোন, আমরা একটু দেখি। আমরা গতকালকে পড়িয়েছি দুইটা ওভি, যারা ক্লাস করেছে গতকালকে তোমরা সবাই জানো হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো আসে সেগুলোকে বলে নিউরো হরমোন। গতকালকেই বলেছিলাম ভি এর আরেকটা নাম হলো এডিএইচ। যারা আজকে প্রথম ক্লাস করছো তাদের জন্য একটু কঠিন বলে মনে হলেও হতে পারে। শর্ট সিলেবাসে পরীক্ষা হলে সেকেন্ড টাইমাররা কি কম চান্স পাবে? এই কথাগুলো বলা খুবই কঠিন। সেকেন্ড টাইমার কম চান্স পাবে নাকি না, সেকেন্ড টাইমার তো বেশি চান্স পাওয়ার কথা, কারণ তারা তো এই জিনিস 2 থেকে 3 বার 4 বার 5 বার পড়েছে। তাদেরই তো সবারই চান্স পাওয়ার কথা শর্ট সিলেবাসে পরীক্ষা হলে। সো কম চান্স পাবে কিনা, কেন কম চান্স পাবে? বিষয়টা হলো পরীক্ষার দক্ষতা কে কতটুকু অর্জন করতে পারবে। আর সেকেন্ড টাইমাররা কম চান্স পাবে কিনা এগুলো চিন্তা করার দরকার নেই, কারণ তুমি তোমার দরকার সিট একটা, তোমাকে চান্স পেতে হবে। দিন দুনিয়া চুলায় যাক, ফার্স্ট টাইমার চান্স পাক আর সেকেন্ড টাইমার চান্স পাক আর থার্ড টাইমার চান্স পাক, কে চান্স পাচ্ছে আর কে চান্স পাচ্ছে না আমার এগুলো দেখা দরকার নাই। ভাই প্রচন্ড সেলফিশ হয়ে যাও, শুধু নিজেকে নিয়ে ভাবো। দিন দুনিয়া গোল্লায় যাক, দিন দুনিয়া চুলায় যাক, সেকেন্ড টাইমারদেরকে তো ভাবার তোমার দরকার নেই। তোমার ভাই একটাই চান্স দরকার, তুমি 80 মার্ক যেভাবে পাওয়া যায় সেইভাবে পড়ার চেষ্টা করো। এইগুলো ভাবে না এই পর্যন্ত দুনিয়ার কেউ কোনো কিছু উল্টাইতে পারেনি। এগুলা যে ভাবছে সে বরং নিজেই উল্টে গেছে একটা সময়। এগুলা ভাবলে অনেক হুদাই সময় নষ্ট হয়। তোমার করণীয় যতটুকু, তুমি যতটুকু করতে পারবা তোমার ক্যাপাসিটিতে, ভাই তুমি শুধু সেইটা করো, তোমার আর কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, এখানে কিছু দেওয়া আছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন, তাকায় দেখো, যেগুলাই অটাকয়েড সেগুলাই হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন। এই টপিকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 এবং 5 পরীক্ষায় যদি শর্ট সিলেবাসে পরীক্ষা না হয়, আবারও বলছি এই টপিক থেকে পরীক্ষায় 100-100 প্রশ্ন আসবে। ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সো তাহলে আমরা দেখলাম আমরা কিন্তু পিটুইটারি গ্রন্থির 6টা হরমোন পড়তে গিয়ে কত কিছু জেনে ফেললাম। তোমাকে বলে দিই আমরা কিন্তু অনেক কিছু জেনে ফেলেছি। কি কি জেনে ফেলেছি? অ্যাড্রেনাল গ্রন্থির মেডুলা থেকে কি কি হরমোন আসে, তাকায় দেখো।
অ্যাড্রেনালিন যার অপর নাম এপিনেফ্রিন, নর অ্যাড্রেনালিন যার অপর নাম নর এপিনেফ্রিন। ভাইয়া একই হরমোনের দুইটা নাম, একটা আমেরিকান নাম আর একটা ইংল্যান্ডের নাম। আমেরিকাতে গেলে তুমি এক নাম বলবা, ইংল্যান্ডে গেলে আরেক নাম বলবা, ঠিক আছে? সো দুইটাই একই হরমোনের দুইটা নাম, যাহাই অ্যাড্রেনালিন তাহাই এপিনেফ্রিন, যাহাই নর অ্যাড্রেনালিন তাহাই নর এপিনেফ্রিন। আর একটা হরমোন এখান থেকে আসে যেটা নাম হলো ডোপামিন। যদিও ডোপামিনকে আগে খুব একটা বইয়ে লেখা ছিল না, এটা তোমাদের বই, যে তোমাদের যে বইটা আছে সেই বইয়ে নতুন যুক্ত করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে অ্যাড্রেনাল মেডুলা থেকে কোন হরমোনটা আসে না। আমি যে কালকে পরীক্ষায় প্রশ্ন বানাবো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে? ওকে, সো ডান। এই কমেন্ট গুলো করার দরকার নেই, শর্ট সিলেবাস আগে পড়লে ভালো হবে না, এগুলো কমেন্ট গুলো দেখলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। মেজাজ গরম করাইও না, যা পড়াচ্ছি তাই পড়ো, না হলে তোমার পড়া দরকার নাই। শর্ট সিলেবাস যদি এতদিন পড়ো, যদি শর্ট সিলেবাসে পড়ো ভাই, তোর চান্স পাওয়া থেকে তুই বেশ দূরে আসিস। এখনো যদি এইচএসসির পরে যদি তুই কেবল শর্ট সিলেবাস পড়া শুরু করিস, তুই বিপদের মধ্যে আসিস, আমি গ্যারান্টি দিলাম তুই বিপদের মধ্যে আসিস। সত্য কথা হলো এটাই। ওই শুধু শুধু মোটিভেশন দিয়ে কোনো লাভ নাই। বাস্তবতা হলো যারা প্রথমবারের মতো শর্ট সিলেবাস কেবল পড়া শুরু করতেছে, এরা আসলেই বিপদের মধ্যে আছে। এইচএসসির আগে যারা গায়ে হাওয়া লাগায় ঘুরছে, এদের কপালে দুঃখই আছে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আচ্ছা, মেডুলা থেকে কি কি আসে আমরা জানলাম, আর কর্টেক্স থেকে কি কি আসে। কর্টেক্সের হরমোনগুলোতে কর্টিকয়েড নামটা দেওয়া থাকবে, কর্টিকয়েড, কর্টিকয়েড, কর্টেক্সের নামটাতে কর্টিকয়েড নামটা দেওয়া থাকবে। একটা ছোট্ট কথা বলে দেই, এই যে মনে করো এই যে ক্লাসগুলো, এই যে অতিরিক্ত তথ্য, এই যে এই বিষয়গুলা, এবং এই যে মনে করো লেকচার নোট বানানো হয়, এই যে কঠিন কঠিন প্রশ্ন দেওয়া হয়, এগুলো কি মনে করো কাদের জন্য? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সবার জন্য না। যারা অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট তাদের কথা মাথায় রেখেই অ্যাকচুয়ালি প্রশ্নগুলোকে কঠিন করা হয়। তাদের যাতে প্রস্তুতি, সবাই কিন্তু চান্স পাবে না। আবারও বলে দেই, চান্স পাওয়াটা মুখের কথা না, আবারও বলে দেই, 1 লাখ বাচ্চা পরীক্ষা দিবে, মাত্র 4,000 চান্স পাবে। বুয়েটে চান্স পাবে 1,000, ঢাকা ভার্সিটিতে 1,000, এই 5-6 হাজার বাচ্চা বা মূলত 2,000 বাচ্চা আছে যারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক ভাবে পরিশ্রম করবে, যারা অ্যাকচুয়ালি সিরিয়াস। মূলত তাদের জন্য এই যে সকল ম্যাটেরিয়াল, তাদের জন্য শিক্ষকরা আসলে বেশি চেষ্টা করে। প্রশ্নগুলো আসলে সেই জন্য, যারা পড়ালেখায় মোটিভেটেড না, খুবই কঠিন ব্যাপারটা। ব্যাপারটা ভর্তি পরীক্ষায় তাদের আসলে চান্স পায় না। ভর্তি পরীক্ষা এদের জন্য, ভর্তি পরীক্ষা অ্যাকচুয়ালি না, এদেরকে বাদ দেওয়ার জন্য ভর্তি পরীক্ষা, এটি হলো সত্য কথা। তোমার যদি মন মানসিকতা এখনো এখনো তুমি যদি এখনো ওই ফুল প্রিপারেশনের পর্যায়ে যেতে না পারো, খুব সহজ, কম তো দেখলাম না, আলটিমেটলি ওই ঠেলে টুলে জীবন ভালো জায়গায় চান্স পাইতে আমি কাউকেই দেখিনি এই পর্যন্ত, প্রশ্নই আসে না, ঠিক আছে? সো ওই শর্ট লং বাদ দাও, যা পড়াচ্ছি ফলো করো। শর্ট যখন হবে সাথে সাথে আমরা লং বাদ দিয়ে দিব। তারপর এইটুকু বলতে পারি যে কেউ যদি এইগুলো পড়ে, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই যে শর্ট সিলেবাসে পরীক্ষা হলো এই চ্যাপ্টার এই বক্সগুলো থেকে প্রশ্ন আসবে না, কোনো গ্যারান্টিই নাই। বিগত বছরের প্রশ্ন থেকে তুলে দিতে গেল, দেখলো যে এখান থেকে তুলে দিছে। সো যারা সেকেন্ড টাইমার এরা কিন্তু পেরে চলে যাবে, কারণ ওদের কিন্তু এই জিনিসগুলো পড়া হয়েছে। যারা এবার তোমরা ফার্স্ট টাইমার, তোমরা একটু বিপদের মধ্যে আছো, বুঝতে পেরেছো? ঠিক আছে, সো আমি বলবো যে, আমি অবশ্যই অবশ্যই বলবো যে এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়ালেখা মন দাও। ফ্রিতে ক্লাস করাচ্ছি আমরা, ফ্রিতে যেহেতু পাচ্ছ, ব্যাপারটা পড়ার চেষ্টা করো, এনজয় করার চেষ্টা করো, এবং ফুল সিলেবাসে প্রিপারেশন নেওয়া শুরু করো। বাকি যখন ঘোষণা আসবে তখন দেখা যাবে। আর সরকার, আর যারা বলছো যে, আরেকবার একটা বিষয় ক্লিয়ার করে দেই, বাংলাদেশের সরকার যেভাবে কাজ করে, আমাদের স্বাস্থ্য শিক্ষা বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে কাজ করে, সেটা আমি বলতে পারি খুব মিরাকল হবে যদি তারা, এটা হবে মিরাকল যদি তারা নিজেরা মিটিং করে জানুয়ারি মাসের মধ্যে জানিয়ে দেয় পরীক্ষা কিসের মাধ্যমে হবে। এটা হবে মিরাকল। স্বাভাবিকভাবে কবে ঘোষণাটা আসবে? ঘোষণাটা আসবে যেদিন সার্কুলার হবে মেডিকেলের।
সেই দিন স্বাভাবিকভাবে সেই দিন প্রথম সার্কুলার আসার কথা, সেইখানে বলা থাকার কথা পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে। আর তোমাদের সার্কুলারটা কবে আসবে? সার্কুলার আসবে হলো মার্চের শুরুতে। সো কেউ যদি মনে করো সে এক মাসে 25টা চ্যাপ্টার পড়তে পারবে, সে ভাই আগে 2 মাস তুই শুধুমাত্র শর্ট সিলেবাস পড়ো। আর কেউ যদি মনে করো যে না, এক মাসে আমি এই 25টা চ্যাপ্টার নতুন করে পড়তে পারবো না, তাহলে পড়া শুরু করো। তুমি তুমি মিরাকলের অপেক্ষা করতে থাকো যে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা বিভাগ তারা বসবে, সিদ্ধান্ত নিবে এবং ঘোষণা জানিয়ে দিবে। কোনো এটা মিরাকল এরকম ঘটার সম্ভাবনা খুবই কম, তারপরও ঘটতে পারে। যেহেতু কোভিড পরিস্থিতি নিজেই একটা মিরাকল ঘটনা, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। পরীক্ষা এইভাবে কখনোই দুইটা মাত্র এইচএসসি পরীক্ষার মতো পরীক্ষা 3টা সাবজেক্ট হবে, এইটা অতীতে কখনো হয়নি। একটা ব্যস্ত পরীক্ষা ছাড়াই পাশ করে গেল এইচএসসি 20, অটো পাস পেয়ে গেল, এগুলো যেহেতু হয়নি, হতে পারে যে মিরাকল এই মাসে আগামী মাসের মধ্যে জানিয়ে দিল শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। কিন্তু ওই মিরাকলের আশা করে বসে থাকা সম্ভব না, আমাদের পক্ষেও সম্ভব না, তোমাদের জন্য উচিত হবে না। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোন কোন হরমোন আসে? কর্টিকয়েড নাম দেওয়া থাকবে, ভাই এইটা পড়তে হবে, এই লাইনটা পড়বা। গ্লুকোকর্টিকয়েডের কাজ কি? গ্লুকো মানে গ্লুকোজ, শর্করা এবং আমিষের বিপাক নিয়ন্ত্রণ। মিনারেলোকর্টিকয়েডের কাজ কি? মিনারেল মানে কি? লবণ, মিনারেল মানে লবণ, খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ। মিনারেল মানে হলো লবণ, এটা হলো খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ করে। আমরা যাতে এইটুকু মনে রাখতে পারি, সো দ্যাট উইল বি এনাফ। এখানে তাকায় দেখো অ্যাড্রেনালিনের কাজটা দেখো, পরীক্ষায় প্রশ্ন আসবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোনটা? রক্তচাপ নিয়ন্ত্রণ করে নর অ্যাড্রেনালিন। তুমি তাকায় দেখো রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা আছে কার? আমরা কিন্তু নর অ্যাড্রেনালিনের ভূমিকা দেখতে পাই রক্তচাপ নিয়ন্ত্রণে। আর তুমি এইখানে তাকায় দেখো ডোপামিন হলো নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এইগুলাই এই বক্সটা পরীক্ষায় আসবে, এই বক্সটা আমি পড়াচ্ছি আজকে, সবাই এই বক্সটাই পড়বা। এই বক্স পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বক্স। যদি ফুল সিলেবাসে পরীক্ষা হয় তাও ইম্পর্টেন্ট, যদি ফুল সিলেবাসে পরীক্ষা না হয় তাও ইম্পর্টেন্ট। এই দুইটা বক্স, করটিক স্নায়ুর বক্স এবং হরমোনের বক্স, তারপরও পড়ে পরীক্ষা হলে যাওয়া উচিত। ইট শুড বি অলওয়েজ। এই দুইটা চ্যাপ্টার থেকে এত বেশি প্রশ্ন এসেছে বিভিন্ন ভর্তি পরীক্ষায়, এই চ্যাপ্টার এই বক্স যার পারা থাকবে সে কিন্তু অবশ্যই অন্যদের 80,000 বাচ্চাদের সামনে এগিয়ে গেল। তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণের ভূমিকা আছে কার? নর অ্যাড্রেনালিনের, নর এপিনেফ্রিনের। এপিনেফ্রিন কি কোন কোন সময় কাজ করে দেখো? হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি, দেহের উষ্ণতা বৃদ্ধি, আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ। এপিনেফ্রিন কখন কাজ করে তোমাকে একটা ছোট্ট বুঝিয়ে দেই। মনে করো তুমি বাজার থেকে বাসায় ফিরছো হেঁটে হেঁটে, তোমাকে একটা কুকুর খুবই পছন্দ করলো, কুকুরটা তোমার পিছনে হেঁটে হেঁটে আসতে শুরু করলো, তুমি পেছনে দেখছো যে তোমাকে একটা কুকুর ফলো করছে, তুমি একটু জোরে হাঁটা শুরু করলা, ভাবলা যে কুকুরটাকে কাটায় চলে যাই। কুকুরটা বলবে যে কিরে, আমি একে পছন্দ করলাম, ওর পিছে পিছে যাচ্ছি, ও জোরে হাঁটতেছে কেন? কুকুরটাও তখন কিন্তু জোরে হাঁটা শুরু করবে। তুমি পিছনে ফিরে দেখবে যে হায় হায় কুকুর তো জোরে হাঁটতেছে, তুমি দিলে দৌড়। কুকুর বলবে কিরে, আমাকে রেখে চলে যাচ্ছে, একে আমি এত পছন্দ করলাম, কুকুরও তোমার পিছনে দিল দৌড়। তুমি তো আর কুকুরের ভালোবাসাটা বুঝতে পারোনি, তুমি ভাবছো তোমাকে কামড়ানোর জন্য কুকুরটা তোমার পিছনে দৌড়াচ্ছে, তুমিও যত দৌড়াচ্ছ কুকুরও তত দৌড়াচ্ছে। এই সময় তোমাকে যেই হরমোনটা সাহায্য করবে তার নাম হলো এপিনেফ্রিন। এই যে তুমি যখন আমাদেরকে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা পড়ি, যখন এরকম প্রচন্ড পরিমাণ দৌড়ের দরকার পড়ে, তখন এপিনেফ্রিন কাজ করে। এপিনেফ্রিন তখন কি কি কাজ করে? এপিনেফ্রিন দেখো তখন কিন্তু আমাদের, তুমি দৌড় দাও, দৌড় দেওয়ার পর দেখবা তোমার হার্টবিট কি হয়। তোমার হার্টবিট দেখবা একদম, তোমার হার্টবিট কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। স্বাভাবিকভাবে মানুষের হার্টবিট মিনিটে 75 বার, কিন্তু তুমি যখন দৌড় দিবা তখন দেখা যাবে তোমার হার্টবিট 120 ছাড়াই চলে গেছে, এত স্পিডে হার্টবিট করতে থাকে। এই হার্টবিট নিয়ন্ত্রণ করে কে? এই এপিনেফ্রিন, ঠিক আছে? তারপরে তুমি যে দৌড় দিচ্ছ তোমার অনেকটুকু শক্তি দরকার হবে না? এই শক্তি কোথা থেকে আসে? এই শক্তি আসে গ্লুকোজ থেকে। তোমার অনেকটুকু শক্তি দরকার হয়, তখন এপিনেফ্রিন শরীরের জমানো গ্লাইকোজেন ভেঙে তোমাকে বডিকে গ্লুকোজ সাপ্লাই দেয়, তোমার পায়ে শক্তি সরবরাহ করে, তাহলে তুমি জোরে দৌড়টা দিতে পারবা। এবং দৌড়ানোর পর দেখবা তোমার গা থেকে আগুন বাইর হচ্ছে, ঠিক আছে? আমরা কিন্তু ফ্যানের নিচে কেন বসি? কারণ গাটা কি হয়ে যায়? গাটা গরম হয়ে যায়। এই সবগুলোই এপিনেফ্রিনের কাজ। তাহলে এপিনেফ্রিন কিভাবে কাজ করে? গ্লুকোজের পরিমাণ বাড়ায়
আমাদের হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দেয়, দেহের উষ্ণতা বাড়িয়ে দেয়। এগুলো কোথা থেকে আসে? অ্যাড্রিনাল মেডুলা থেকে আসে। লাবণী আক্তার উর্মি, ওটা যা লাবণী আক্তার উর্মি বলেছে যে গ্রুপে যে 1 তারিখ থেকে যে ব্যাচটা শিওর সাকসেস অ্যাডমিশন ব্যাচ, সেইটা আমাদের একটা পুরোপুরি পেইড ব্যাচ, অ্যাডমিশন ব্যাচ, ভর্তি পরীক্ষার জন্য এটা অ্যাডমিশন। ঠিক আছে, ওকে। সো ইয়েস, ইনোসেন্ট বয়, শর্ট সিলেবাস আপাতত ডিলিট করো। শর্ট সিলেবাস যদি ইনস্টল করতে হয় পরবর্তী ইনস্টল করবা। সো আমরা তাহলে দেখে ফেললাম অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড ইনশাল্লাহ পারা যাবে কিনা। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। পরীক্ষায় প্রশ্ন আসলো, পরীক্ষায় প্রশ্ন আসলো, নিচের কোন হরমোনটা হৃৎপিণ্ডের গতি নিয়ন্ত্রণ করে? সবাই আমাকে কমেন্ট করে জানাও, হৃৎপিণ্ডের গতি নিয়ন্ত্রণ করে কে? আমি অপেক্ষা করছি, অনেকেই জানাচ্ছে। ফ্যান্টাস্টিক। সুন্দর, সুন্দর, খুবই ভালো। আরেকটা জায়গায় এপিনেফ্রিনের কাজ করে ভাইয়া, এক্সাম হলে। ইয়েস, এক্সাম হলে এপিনেফ্রিন কাজ করে। ঠিক আছে, এপিনেফ্রিন এপিনেফ্রিন এপিনেফ্রিন। ভাইয়া এক্সাম ব্যাচের আপডেট কবে পাবো? এক্সাম ব্যাচের আপডেট কবে পাবা? আমরা আগামী পরশুদিন এক্সাম ব্যাচের রুটিন দিয়ে দিব। ঠিক আছে, একদম রুটিন দিয়ে দিব যে কবে কোন পরীক্ষা হবে, কিভাবে তোমরা পরীক্ষা দিবা। সো যে যাই পড়ো তুমি সেই পরীক্ষায় কিভাবে অংশ নিবা এবং পরীক্ষার আমরা কিভাবে ব্যাপারটা ডিসকাস করব সেটা আমরা পরশুদিন রুটিন দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এপিনেফ্রিন হরমোনের খুব ভালো, সবাই পেরেছো। দেখি এবার বুদ্ধি করে বলো তো, হাড়ের বৃদ্ধি কার মনে আছে? হাড়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? হাড়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইয়েস, অনেকেই পারছে, ফ্যান্টাস্টিক। কে কে কমেন্ট করলো? কমেন্ট করেছে জান্নাতুল মিম, কামরুল হাসান আপন, আজিজুর রহমান আজিজ ও অভিমানী বড় ছেলে। আজিজুর রহমান আজিজ, সব ক্লাস আমি নিব কিনা? মোস্ট অফ দ্য ক্লাস আমি নেই। এখানে অন্তর ক্লাস নেবে, ডক্টর আতাহার ভাই ক্লাস নেবেন এবং সহল ক্লাস নেবে। সব আমাদের পুরো টিম ঢাকা মেডিকেল কলেজের। প্রত্যয় পাল গ্রোথ হরমোন, মাহিদুল ইসলাম, সবাই এসটিএইচ, ফ্যান্টাস্টিক, সবাই পারছে। অভিমানী বড় ছেলে, বৃদ্ধি বৃদ্ধি পোষক হরমোন, খুবই ভালো। তোমরা তো অলরেডি পারো, তোমরা তো অলরেডি হরমোন বিশেষজ্ঞ। আমাদের এটা ইউটিউবে নাম হবে হরমোন বিশেষজ্ঞ হতে চাইলে এই ক্লাসটি করো। অ্যাকচুয়ালি কেউ আসলে হরমোন বিশেষজ্ঞ সবার, হরমোন বিশেষজ্ঞ আমাদের ইউটিউবের থাম্বনেইল হবে। আচ্ছা, তোমরা যারা ক্লাস করছো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কিনা? আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের যে কোনো ভিডিও আমরা আপলোড করলে, ওগুলো কিন্তু পুরো ফ্রি ভিডিও, ওগুলোতে কিন্তু তোমাদের সাথে আমাদের কোনো আর্থিক সম্পর্ক নাই। সো ওগুলো তোমরা তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে এবং তোমাদের মাধ্যমে আরো বেশি বাচ্চা কাচ্চা আমাদের ভিডিও দেখতে পারবে। সো অগ্র ভাগের লাস্ট হরমোনটা এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এটার কাজ কি? দেখো, আমাদের ত্বকের রং নিয়ন্ত্রণ করে। আজকে মনে করো আফ্রিকানরা যে কালো, আমেরিকানরা যে একদম শ্বেতাঙ্গ, আর আমরা বাঙালিরা আমরা যে দুটার মাঝামাঝি, এটার পিছনে এই হরমোনটার সবচেয়ে বড় ভূমিকা আছে। হরমোন নাম্বার 7 এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। পরীক্ষায় প্রশ্ন আসবে ত্বকের রং এবং চুলের রং নিয়ন্ত্রণ করে কারা? তুমি উত্তর করবা এমএসএইচ। এখানে মেসির নামটা মনে রাখবা, রং নিয়ন্ত্রণ করে হলো মেসি। মেসির কথাটা মনে রাখলেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, মেসির নামটা মনে রাখলেই হবে।
তুমি কষ্ট করে মেসির নামটা মনে রাখবা, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন মেসি। ওকে, কথা পরিষ্কার। এইবার পশ্চাৎ পিটুইটারি, গতদিনই পড়িয়েছিলাম পশ্চাৎ পিটুইটারি থেকে দুইটা হরমোন আসে, অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন। আমি এইভাবে বলেছিলাম, ভেসোপ্রেসিনের আরেকটা নাম হলো অ্যান্টি ডায়োরেটিক হরমোন, তাই না? আমি গতদিন বলেছিলাম, এবং গতদিন এই কথাটাও বলেছিলাম, অ্যান্টি ডায়োরেটিক হরমোন যারা ক্লাস করেছিল তাদের জন্য বলেছিলাম অ্যান্টি ডায়োরেটিক হরমোনের কাজটা কি মনে রাখবা। অ্যান্টি ডায়োরেটিক হরমোনের কাজ হলো পানি। যত বেশি অ্যান্টি ডায়োরেটিক হরমোন ক্ষরণ হবে তত বেশি পানির শোষণ হবে, যত বেশি অ্যান্টি ডায়োরেটিক হরমোন ক্ষরণ হবে তত বেশি পানির শোষণ হবে। মূত্র আমাদের প্রস্রাব থেকে পানিটাকে টেনে নিবে, প্রস্রাব থেকে কি করবে, পানিটা শোষণ করে নিবে, তাহলে প্রস্রাবটা কি হয়ে যাবে, ঘন হয়ে যাবে। রোজার মাসে তুমি কখনো প্রস্রাব করে দেখো, দেখবে যে প্রস্রাবটা একদম মনে হচ্ছে হলুদ প্রস্রাব। মনে রাখবা, ওই যে প্রস্রাব যখনই, মনে রাখবা যখনই তোমার প্রস্রাব হলুদ হচ্ছে, কোন হরমোনের প্রভাবে, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। প্রস্রাব করছো, হলুদ প্রস্রাব হচ্ছে, বুঝবা যে এই সময় তোমার শরীরে অ্যান্টি ডায়োরেটিক হরমোন কাজ করছে। আর টয়লেটে বসেছো, প্রস্রাব করছো, প্রস্রাব একদম সাদা পানির মতো, পানির মতো হচ্ছে, বুঝবা যে এই মুহূর্তে অ্যান্টি ডায়োরেটিক হরমোন কাজ করছে না। তাহলে প্রস্রাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত কে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আরেকটা হরমোন যেটা তোমাকে আমাকে সবাইকে দুনিয়ার বুকে নিয়ে এসেছে, তার নাম অক্সিটোসিন। জরায়ুর সংকোচন এবং দুগ্ধক্ষরণ, বাচ্চাটা যখন জরায়ুর ভেতরে থাকে, মায়ের পেটে জরায়ুর ভেতরে থাকে, ধরো এটা হলো আমাদের প্রিয় বাচ্চাটা, এই হলো বল্টু, বল্টু আছে মায়ের পেটে, এই হলো মায়ের জরায়ু, জরায়ুটা বড় হয়ে গেল খুবই। সো এই জরায়ু, বল্টুকে এখান থেকে বের হতে হবে। সো বল্টু এইদিকে বের হয়ে আসবে কিভাবে, জরায়ুটা যদি চাপ দেয়, চাপ দিলেই তো বল্টু এখান থেকে বের হয়ে আসবে। এই চাপটা দেয় হলো অক্সিটোসিন। এগুলো একটু বুঝলে পড়াটা বলা সহজ। তাহলে জরায়ুর প্রাচীরে কে কাজ করে, অক্সিটোসিন। তারপর এই বল্টু যখন দুনিয়ার বুকে আসবে, সে যখন মায়ের বুকের দুধ খাবে, সে যখন মায়ের বুকে মুখ লাগাবে, তখন কিন্তু এই অক্সিটোসিন হরমোন মায়ের বুক থেকে যে বল্টুর মুখে দুধটাকে আসতে সাহায্য করে, মিল্ক সিক্রেশন করে। খুবই গুরুত্বপূর্ণ, মিল্ক সিক্রেশন তো না, এখানে শব্দটা হবে আসলে দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ। পরীক্ষায় কিন্তু এটা প্রশ্ন আসবে। অক্সিটোসিনের কাজ কোথায় কোথায়, জরায়ুতে, এবং মনে রাখবা বল্টুর কথা দিয়ে মনে রাখবা, বল্টু দুনিয়াতে আসলো, তারপর মায়ের বুকের দুধ পান করছে। কথা পরিষ্কার? ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো ডান, ইনশাল্লাহ। তাহলে পিটুইটারি গ্রন্থির অপর নাম হলো প্রভু গ্রন্থি। কেন পিটুইটারি গ্রন্থির অপর নাম প্রভু গ্রন্থি, কারণ এইখানে এত বেশি হরমোন আসে, দেখো এক পেজ পরেই দেওয়া আছে। এটার অপর নাম হলো প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি, প্রিন্সিপাল বা মাস্টার গ্ল্যান্ড, কারণ হরমোনের সংখ্যা অনেক বেশি এবং প্রত্যেকটা হরমোনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাই সবচেয়ে বডির সবচেয়ে শক্তিশালী গ্রন্থি। ছোট্ট ভাইয়ারা, কারো যদি ব্রেইনের এই গ্রন্থিতে টিউমার হয়, তাহলে কিন্তু সে কিন্তু অনেক ধরনের রোগে ভুগতে পারে। কারো যদি পিটুইটারি গ্রন্থিতে টিউমার হয়, তাহলে দেখো সে অনেক ধরনের রোগে ভুগতে পারে। তার মধ্যে একটা রোগ হলো, দেখো সে কিন্তু দৈত্যাকৃতি হয়ে যেতে পারে যদি তার সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন বা বৃদ্ধি পোষক হরমোন বেশি বেশি ক্ষরিত হয়। তাহলে সে কিসের মতো হয়ে যাবে, দৈত্যের মতো। আর যদি কম ক্ষরণ হয়, তাহলে ছোট্ট বামন, তোমরা সবাই বামন চেনো, এখন তো তোমাদের বয়সে সার্কাস নাই, একসময় সার্কাস ছিল, সার্কাসে কিছু লিলিপুট ঘুরে বেড়ায়। এই যে বামন, এই বামনদের শরীরে কিসের সমস্যা, এই যে সোমাটোট্রপিক হরমোনের সমস্যা। বর্তমান পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ছোটবেলায় কিন্তু এই গ্রোথ হরমোনের সমস্যায় ভুগছিল। তার কিন্তু শরীরে বাইরে থেকে ইনজেকশন দিতে হতো গ্রোথ হরমোন। এত টাকা লিওনেল মেসির বাবা মায়ের কাছে ছিল না। পরবর্তীতে তারা বার্সেলোনার সাথে চুক্তি করে, বার্সেলোনা লিওনেল মেসির চিকিৎসার দায়ভারটা গ্রহণ করে এবং মেসিকে তাদের ক্লাবে খেলায়। সো এতে বার্সেলোনারও লাভ হয়েছে, লিওনেল মেসিরও লাভ হয়েছে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, কোন হরমোনের অভাবে মানুষ বামন আকৃতির হয়ে যায়, উত্তর হবে গ্রোথ হরমোন। ভাইয়া, যে কোনো একটা হরমোন কম থাকলেই কিন্তু আমাদের অনেক 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 সমস্যা হবে। একটা হরমোন কম থাকলেই অনেক সমস্যা হবে, যেমন প্রোল্যাকটিন হরমোন। আমি তো পড়াইছি প্রোল্যাকটিন হরমোন কিসের সাথে কাজ করে, ল্যাকটিন মানে দুধ। তাহলে দেখো স্তন গ্রন্থির বৃদ্ধি, দুগ্ধ উৎপাদন, তারপর দেখো সন্তানের প্রতি বাৎসল্য, দেখো কতগুলো কাজ করে। তাহলে কারো যদি প্রোল্যাকটিন হরমোন কম থাকে, ওই বাচ্চাটা কিন্তু মায়ের বুক থেকে দুধ পাবে না। খুবই গুরুত্বপূর্ণ, কারো যদি প্রোল্যাকটিন হরমোন কম থাকে, ওই বাচ্চা কিন্তু মায়ের বুক থেকে দুধ পান করতেই পারবে না। অনেক মায়েরই কিন্তু এরকম
বুকে দুধ থাকে না, তার একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো তাদের প্রোল্যাক্টিন হরমোনের অভাব। ঠিক আছে, ওকে। তারপরে ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, এটা তো আমরা বললাম ফলিকলটাকে বৃদ্ধিপ্রাপ্ত করে, তাই না? এবং আমাদের এটা কিন্তু শুধু ডিম্বাশয়ে না, এটা কিন্তু ছেলেদের শরীরেও কিন্তু শুক্রাণু উৎপাদনের সূচনা করে। পরীক্ষায় প্রশ্ন আসবে শুক্রাণু উৎপাদন সূচনা করে কোন হরমোনটা। ছেলেদের শরীরেও কিন্তু এটা দরকার। যদি এই হরমোনটা না থাকে ওই ছেলে কিন্তু কখনো বাবা হতে পারবে না, কারণ তার শুক্রাণু তৈরিই হবে না। তাহলে কতটা গুরুত্বপূর্ণ। লুটিনাইজিং হরমোন, এইটা মূলত নারী দেহে কাজ করে। আবারও এখান থেকে দাগাই দিচ্ছি, কারণ নারী যদি ডিম্বপাত না হয় তাহলে কিন্তু ওই ওই নারী কখনোই মা হতে পারবে না। তো লুটিনাইজিং হরমোন কতটা গুরুত্বপূর্ণ। আর পুরুষের শরীরে এটা কি কাজ করে? টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়। কোন কোষ থেকে? এটা হলো যারা মহান স্টুডেন্ট, আমি স্টুডেন্টকে 3 ভাগে ভাগ করি, 3 না 4-5 ভাগে ভাগ করি, কিন্তু ভালো ভালো হলো 3 ভাগ। একটা হলো ভালো স্টুডেন্ট, একটা হলো বেটার স্টুডেন্ট, আর একটা হলো গ্রেট স্টুডেন্ট। সো এই তথ্যটা হলো গ্রেট স্টুডেন্টদের জন্য, যে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন কোন কোষ থেকে আসে। এটা হলো, আমি শুধুমাত্র, এটা কিন্তু সবাই পারে না, এটা কিন্তু গ্রেট স্টুডেন্টরা পারে। ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। কোন হরমোনের প্রভাবে? লুটিনাইজিং হরমোনের প্রভাবে। এই তথ্য দুইটা কিন্তু গ্রেট স্টুডেন্টরা জানে, শুধু গুড স্টুডেন্টরা না। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ফাইন। আমরা তাহলে জেনে গেলাম সো লুটিনাইজিং হরমোন কোথায়, ইনশাল্লাহ এটা পারা যাবে। এখান থেকেও দেখাই দিলাম, আর এইটাতে অতিরিক্ত কিছু নাই। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনে অতিরিক্ত কিছু নাই। সো এই পুরো টপিকটা কিন্তু পড়াই দিলাম। এই হলো পিটুইটারি গ্রন্থি। দেখছো কোথায় পিটুইটারি গ্রন্থি, আর কোথায় কোথায় কাকে কাকে নিয়ন্ত্রণ করছে, পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। অক্সিটোসিনের কাজ যেহেতু বইয়ের 2 জায়গায় আছে, আমি 2 জায়গাতেই কিন্তু তোমাকে পড়াই দিলাম। ভেসোপ্রেসিন এবং অ্যান্টিডায়াবেটিক হরমোন মানেই পানি, পানি শোষণ ক্ষমতা বাড়ায়। পানি শোষণ ক্ষমতা বাড়লে রক্তচাপও কিন্তু কি হবে? বেড়ে যাবে। সো অ্যান্টিডায়াবেটিক হরমোন রক্তচাপকেও বাড়ায়। তোমার যদি পানির পরিমাণ বেড়ে যায়, তোমার রক্তের চাপও কিন্তু বেড়ে যাবে। যা পড়াইলাম, এই তথ্য যদি কেউ ব্রেনের মধ্যে একবার সেট করতে পারে, সে কিন্তু অনেকটুকু এগিয়ে যাবে। তাহলে আমরা 9টা গ্রন্থির মধ্যে কয়টা পড়ে ফেললাম? 2টা কিন্তু পড়া শেষ। একটা হলো অ্যাড্রেনাল পড়া শেষ, আরেকটা কিন্তু আসলটাই পড়া শেষ, পিটুইটারি কিন্তু পড়া শেষ। হরমোন পড়লাম কয়টা? এখানে 9টা, 7 আর 2 9, আর এইখানে কয়টা? 5টা। হরমোন পড়লাম কয়টা? 14টা। চলো 14টার কাজগুলো ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। এইবার চলো আমরা ছেলেদেরটা পড়ে শেষ করে দিই। শুক্রাশয়, শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন আসে? দেখি আমার সব ভাইয়ারাই এবং সব আপুরা গ্রেট স্টুডেন্ট হয়ে গেছে কিনা। শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন আসে? সবাই কমেন্ট করে জানাও। ইয়েস, সবার আগে গ্রেট হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। ইনোসেন্ট বয়, ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল সাইড, নিশাত তাসনিম। ইয়েস, খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারস্টিশিয়াল বাংলায় লেখো ভাই, ইংলিশে লেখার দরকার নেই, তোমাদের বয়সটা বাংলায় লেখার। তোমরা বাংলা ভার্সন স্টুডেন্ট, বাংলায় লেখো। ইংলিশ লিখতে যে ভুল করিও না। ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল, শুক্রাশয়ের কোন কোষ থেকে? ইন্টারস্টিশিয়াল। কমেন্ট করতে থাকো, আমি 1 মিনিটে আসছি।
ওকে, ঠিক আছে, আমরা একটু কন্টিনিউ করি। অনেকেই ব্রেকের সময় চলে যায়, 2-3 মিনিটের ব্রেকে। আপু আপনি কয় ঘন্টা পড়েন দিনে? এগুলো কি কমেন্ট চলতেছে এই জায়গায়? ক্লাস তো নিচ্ছে ভাইয়া। ওকে, সুমাইয়া জেরিন 1 মিনিট নীরবতা। সুমাইয়া জেরিন, আমারও সেম অবস্থা। ওকে, সো আমরা তাহলে শুক্রাশয়, টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের কাজ কি দেখো? শুক্রাণু উৎপাদনের ক্রিয়া অব্যাহত রাখা আর পুরুষকে পুরুষের মতো চেনানো। একজন পুরুষ টেস্টোস্টেরন হরমোন ছাড়া কিন্তু পুরুষ হবে না। পুরুষ দেখতে পুরুষের মতো হবে টেস্টোস্টেরন হরমোনের জন্য, ঠিক আছে? আর ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এখানে দেখো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এটা নারীদের শরীরে। পরীক্ষার জন্য শুধুমাত্র হরমোনের নামগুলো আসবে, এখান থেকে কোনো কাজ থেকে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। এখান থেকে শুধুমাত্র নামগুলো পরীক্ষা প্রশ্ন আসবে, ঠিক আছে? এখান থেকে আপনারা শুধুমাত্র নামগুলা পড়বেন, আর কিছু পড়বেন না। তাহলে কয়টা হরমোন পড়া হয়ে গেল? 17টা হরমোন পড়াইলাম। বাকি আছে দেখো, অগ্নাশয়ে চলে যাও। অগ্নাশয়, আগুন। অগ্নাশয়, এর মধ্যে আগুন আছে, কিন্তু আগুন ছাড়াও এর মধ্যে কিছু হরমোন থাকে। ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। দেখো এই হরমোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি সবাই যারা ক্লাস করছো, এখান থেকে পরীক্ষায় অবশ্যই অবশ্যই 100-এ 100 প্রশ্ন আসবে। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। দেখো, ইনসুলিনের কাজ রক্তে শর্করার পরিমাণ কমানো, গ্লুকাগনের কাজ রক্তে শর্করার পরিমাণ বাড়ানো। ভাইয়া এই লাইনটা পরীক্ষায় প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই। আবারও বলতেছি, 3বার করে বলছি, শর্করা মানে হলো গ্লুকোজ। দেখো ইনসুলিন কি করে? ইনসুলিনের কাজ রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমানো, আর গ্লুকাগনের কাজ রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বাড়ানো। এইভাবে মনে রাখতে পারো, গ্লুকাগন যেহেতু জি দিয়ে, গ্লুকোজ যেহেতু জি দিয়ে, এই দুইটা একই দিকে কাজ করে, এইটা কিন্তু বাড়ায়। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রক্তে গ্লুকোজের পরিমাণকে, গ্লুকাগন গ্লুকোজের পরিমাণকে বাড়ায়। ইনসুলিন কি করে? ইনসুলিন কি করে? কমায়। পরীক্ষায় আসবে, ইনসুলিন যদি শরীরে না থাকে, তখন আমরা সেটাকে বলি হলো ডায়াবেটিস রোগ। আমরা তখন সেই রোগটাকে বলি হলো ডায়াবেটিস। এবং আমরা সবাই জানি ডায়াবেটিসে কি হয়? রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়, কারণ কমানোর জন্য তো ইনসুলিন নাই, কিন্তু সেজন্য কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক 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 বেড়ে যায়, কারণ ইনসুলিন নাই। পরীক্ষায় এই লাইন থেকে প্রশ্ন আসবে, এখানে যদি আমি সময় না দেই তোমাদের প্রতি অবিচার করা হবে। এই দুইটা লাইন পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর ক্ষুধা হ্রাস করে কে? আমাদের ক্ষুধা হ্রাস করে কে? দেখো, খাবার খেলে যার ক্ষুধা লাগে না, এটার কারণ হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, পিপি। এই পিপি খাবার খেলে ক্ষুধা লাগবে না, এই জিনিসটা নিশ্চিত করে। ভাইয়া ছকের লাইনগুলো শুধু পড়লে আর পরে যে ব্যাখ্যা আকারে লাইনগুলো দেওয়া আছে সেগুলো না পড়লেও চলবে কিনা? অ্যাকচুয়ালি ছক থেকেই প্রশ্ন আসে। খুব ভালো হয় তুমি যদি সাথে ব্যাখ্যাটাও পড়ো, কিন্তু ছকটা পড়াটাই আসলে আসল ইম্পর্টেন্ট। যদি ছক পড়ো তাতে তোমার পিঠ বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু কোনো গ্যারান্টি নাই। তবে প্রশ্ন আসলে, 10টা প্রশ্ন আসলে 7বারই ছক থেকে আসার কথা, সেই জন্য ছকটা আমরা ভালো করে পড়বো। তাহলে দেখো, আরো 4টা পড়ে ফেললাম, কতগুলো হয়ে গেল? আরো 4টা তথ্য কিন্তু আমরা পুরোপুরি পড়ে ফেললাম, ইনশাল্লাহ পুরোপুরি পড়ে ফেললাম। আচ্ছা ফাইন। এইবার দেখো থাইমাস থেকে কোনটা আসে? থাইমোসিন। ভাইয়া এই থাইমোসিন না থাকলে দুনিয়ার যত জীবাণু আছে সবগুলো তোমাকে আক্রমণ করে মেরে ফেলতে পারতো। থাইমোসিন হরমোনটাকে তোমার কিন্তু ব্রেনের মধ্যে রাখতে হবে, কারণ এটাই তোমার যে সৈন্যবাহিনী, মনে করো বাংলাদেশের সৈন্যবাহিনী, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, এদেরকে ট্রেনিং দেয় কে? বাংলাদেশ মিলিটারি একাডেমি। আর তোমার বডির মিলিটারি একাডেমি হচ্ছে তোমার এই থাইমোসিন হরমোন কন্ট্রোল করে। তোমার বডির মিলিটারি কারা? লিম্ফোসাইট, অ্যান্টিবডি, এদেরকে গঠন করে কে? এই থাইমোসিন। সো একে কি তুমি ভুলে গেলে হবে? এই কিন্তু তোমার কমান্ডিং চিফ। এই হরমোনটা যার না থাকে, এই হরমোনটা যার শরীরে থাকে না, তাকে কিন্তু ছোটবেলা থেকে বিভিন্ন জীবাণু এসে আক্রমণ করে 12টা বাজায় দেয়। এবং এটা কোন গ্রন্থি থেকে আসে? থাইমাস গ্রন্থি থেকে। থাইমাস গ্রন্থি একটা অস্থায়ী গ্রন্থি। আশা করি আমরা প্রত্যেকেই এই কথাটা বইয়ের মধ্যে লিখে নিয়েছিলাম। থাইমাস গ্রন্থি 15 বছর বয়সের পর থেকে ছোট হয়ে যায়, আর দরকার পড়ে না, কারণ তোমার সৈন্যবাহিনী মোটামুটি তৈরি বাকি পুরো জীবনের জন্য, ঠিক আছে? ওকে, ডায়াবেটিস মেলিটাস, ইনসুলিন ডেফিসিয়েন্সি। ওকে, ইনসিপেডাস। সুমাইয়া ইসলাম জেরিন, তোমার আম্মু কেমন আছেন? ভালো আছেন কিনা এখন? কি খবর? আচ্ছা, এবার হলো প্যারাথাইরয়েড আর থাইরয়েড। ভাইয়া ঝাড়া মুখস্থ নাম 3টা। থাইরয়েড মানে 3টা হরমোন। দেখো, ট্রাই আয়োডোথাইরোনিন, থাইরোক্সিন এবং ক্যালসিটোনিন। দেখো তো, ট্রাই আয়োডোথাইরোনিন, থাইরোক্সিন এবং ক্যালসিটোনিন কয়টা হরমোন?
তিনটা হরমোন, এই হরমোন তিনটা নাম আমাদেরকে মনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় না কোনটি? T3, T4, CT মনে রাখতে হবে। ঠিক আছে। আর প্যারাথাইরয়েড থেকে আসে প্যারাথরমোন। বাকি কিন্তু মাত্র আমাদের দুইটা হরমোন। এই পিনিয়াল গ্রন্থি থেকে আসে মেলাটোনিন। এই যে কয়েকটা নামগুলো চলো আরেকবার আমি তোমাদেরকে পড়াই দিই। দেখো, থাইরয়েড থেকে আসে ট্রাইআয়োডোথাইরোনিন, থাইরোক্সিন, ক্যালসিটোনিন। পরীক্ষায় গ্যারান্টি দিলাম, এখানে দেখো কয়টা স্টার দেই আমি, 13 স্টার। পরীক্ষা আসতেছে, আসতেছে মানে ভাই আসতেছে, এই জিনিস পরীক্ষায় আসবে, এতটাই গুরুত্বপূর্ণ। এই যে থাইরয়েডের কোন কোন হরমোন, প্যারাথাইরয়েডের কোন কোন হরমোন, পিনিয়ালের কোন কোন হরমোন। দেখো তো বক্সটা দেখতে কত সুন্দর লাগতেছে, এই বক্সটা পড়াই দিলাম। এই বক্সটা পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবে, কালকে শুধুমাত্র এই বক্সের উপরই আমরা পরীক্ষা নিব। তোমাদেরকে আজকে আমি শুধু এই বক্সটাই পড়ালাম। এই বক্সটা কিন্তু পড়ালাম লাইভ ক্লাসে, যাতে তোমাদের পুরোপুরি কাজে লাগে। ঠিক আছে। আচ্ছা, এইবার তাকায় দেখো প্যারাথরমোনের কাজটা কি। প্যারাথরমোন মনে রাখতে হবে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। কিভাবে সেটা করে চলো আমরা দেখি। মনে রাখবো প্যারা, মনে করো তুমি ক্লাসে কি ক্যাপ পরে গেলা, শিক্ষকরা কিন্তু ক্লাসে ক্যাপ পরে গেলে খুব প্যারা দেয়, এই তুই ক্যাপ পরে আসছিস কেন, ক্যাপ খুল। তো মনে রাখতে হবে প্যারার সাথে ক্যাপের একটা সম্পর্ক আছে। ঠিক আছে। তাহলে কোন কোন হরমোন নিয়ন্ত্রণ করে প্যারাথাইরয়েড হরমোন? ক্যালসিয়াম এবং ফসফরাস, ক্যালসিয়াম এবং ফসফরাস। ওকে, তাকায় দেখো প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম এবং ফসফরাস। জেরিন বলেছো আম্মুর এখন অনেক জ্বর 104। জেরিন, তাহলে তোমার আম্মুর বডিতে একটা ইনফেকশন আছে। তোমার আম্মুকে অবশ্যই অবশ্যই তোমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক শুরু করো, মুখে খেয়ে আর হবে না। তুমি অবশ্যই অবশ্যই ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক শুরু করবা, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, প্যারাথাইরয়েড হরমোন হলো ক্যালসিয়াম এবং ফসফরাস। ক্যালসিয়াম এবং ফসফরাস মনে রাখবো, এই দুটো হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে প্যারাথাইরয়েড। একইভাবে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু আরেকজন, তার নাম ক্যালসিটোনিন। ভাইয়েরা তাকায় দেখো, নামটাই তো দেওয়া আছে ক্যালসিয়াম। সো ক্যালসিয়ামকে টান দেয় কে? ক্যালসিটোনিন। সো ক্যালসি নামটা দেওয়াই আছে। থাইরয়েড আর থাইরোক্সিন হরমোনের একই কাজ, T3, T4 এর একই কাজ। এই নামটা পড়বো আমরা, বিপাক হার নিয়ন্ত্রণ করা। বিপাক মানে কি? মেটাবলিজম। আমরা যে খাবারগুলো খাই সেগুলোকে ভাঙার জন্য এই হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ। কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে, কারো যদি থাইরয়েড হরমোন কম থাকে, সে কিন্তু অল্প খেলেই মোটা হয়ে যাবে। আর কারো যদি থাইরয়েড হরমোন বেশি থাকে, তার কিন্তু যতই খাক তার শরীর কিন্তু চিকন থাকবে, সে কিন্তু চিকন থাকবে। সো বলে না যে অল্প খেলেই মোটা হয়ে যায়, পরীক্ষা করে দেখা যাবে যে তার থাইরয়েড হরমোন কম কাজ করে। বুঝাতে পারলাম? আর কারো যদি থাইরয়েড হরমোন বেশি কাজ করে, যতই খাক ওর শরীরে মাংস লাগবে না, ও মোটা হতে পারবে না। কারণ এই যে বিপাক হার, ভাঙার হারটা কিন্তু থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে। আজকের দিনের এই চ্যাপ্টারের সবচেয়ে শেষ, মেলাটোনিন। দেখো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘুমাইলে আর উঠতে পারো না, ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে এই মেলাটোনিন। খুবই গুরুত্বপূর্ণ। যৌন অঙ্গের সক্রিয়তাও ঘটায় হলো এই মেলাটোনিন। ঘুম থেকে জেগে না উঠলে যৌন অঙ্গ সক্রিয় হবে কিভাবে? সো এইভাবেই মনে রাখবা। সো ঘুম জাগরণ নিয়ন্ত্রণ করে কে? মেলাটোনিন। এটা এইভাবে মনে রাখতে পারো যে মেলা ঘুমাইছিস এইবার একটু উঠ, মেলা ঘুমাইছিস এইবার একটু উঠ। মেলা কথাটা দিয়েই, সো ঘুমের সাথেই মেলা শব্দটা লাগাই দিবা, যে মেলা ঘুমাইছিস ভাই, এবার একটু উঠ, উঠে একটু পড়তে বস, এবার উঠে একটু সক্রিয় হ। এইভাবে আমরা মনে রাখতে পারি, মেলা ঘুমাইছিস এইবার একটু উঠে সক্রিয় হ। সক্রিয় হলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ। আমাদের লক্ষ্য খুবই একমুখী, আমরা সরাসরি সামনের দিকে তাকাবো, আমরা শুধু ভর্তি পরীক্ষার কথা চিন্তা করব। দ্যাট উইল বি দ্য থিং। এই বক্স থেকে ভবিষ্যতে যা প্রশ্ন আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। পুরা জিনিসটা পড়াই দিলাম, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। আজকের সবাই এখন আমি এই যে 7:16 বাজে, ক্লাস শেষে তোমরা এই বক্সটাই পড়বা, এবং এই বক্সটাই তোমরা পড়ে আজকে একদম, এই বক্সটা পড়ে একদম তোমরা বস লেভেলে চলে যাবা। বস লেভেলে চলে যাওয়ার পরে তোমরা রাতে খাওয়া দাওয়া করবা। এই চ্যাপ্টারটা পড়া হলেই, শুধুমাত্র এই অংশটুকু পড়া হলে তুমি নিজেকে একটু একটু কনফিডেন্ট মনে করতে পারো যে ঠিক আছে, আমি এখন কিছুটা কনফিডেন্ট আছি। সো যেহেতু অনেক কিছু পড়াই দিলাম, ফাঁকি না দিয়ে আর 5 মিনিটে বাকি অংশটুকু লাইনগুলো বলে দেই যে এখান থেকে কোনটা কোনটা পড়বা। পরবর্তী, পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি, এখান থেকে আমরা তো জানি
যে মেলাটোনিন নতুন কোনো কথা এই জায়গায় দেওয়া নাই, সো এখান থেকে রিডিং পড়লেই হবে। থাইরয়েড গ্রন্থি, এখানে দুই একটা নতুন কথা দেওয়া আছে। থাইরয়েড গ্রন্থি কিসের মতো? থাইরয়েড গ্রন্থি হলো অনেকটা প্রজাপতির মতো, প্রজাপতির সদৃশ বা ইংরেজি এইচ আকৃতির। ঠিক আছে, ইংরেজি এইচ আকৃতির, প্রজাপতির মতো। আচ্ছা, এখান থেকে হরমোনগুলোর নাম পড়লেই হবে, এখান থেকে অন্য কোনো কিছু পড়ার দরকার নাই, এত কিছু পড়ে পাগল হওয়ার কোনো সুযোগ নাই। দ্যাটস ইট। আচ্ছা, প্যারাথাইরয়েড পরীক্ষা আসবে, প্যারাথাইরয়েড গ্রন্থি কয়টা? উত্তর হবে 2 জোড়া। এটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে, বিগত বছরের প্রশ্ন। যারা এখনো খেয়াল করনি, বিগত বছরের প্রশ্নগুলো যারা এখনো সলভ করনি, এরা বিপদের মধ্যে আছে। বিগত বছরের প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকেই বিগত বছরের প্রশ্ন এসেছে। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম মেডিকেল অ্যাডমিশন শেষ। প্যারাথাইরয়েড গ্রন্থি কয়টা? উত্তর হলো 4টা। 4টা আমাদেরকে পরীক্ষা জানতে হবে। এখান থেকে এটা আমরা পড়ছিলাম যে প্যারা খাবো কখন, যদি ক্যাপ পড়ি, তাহলে কোন কোন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে? ক্যালসিয়াম এবং ফসফরাস। সো এই হলো কথা। পরীক্ষা প্রশ্ন আসতে পারে প্যারাথাইরয়েড গ্রন্থি কোথায় কোথায় কাজ করে? অস্থির মধ্যে কাজ করে, বৃক্কের মধ্যে কাজ করে, বৃক্কের ডিস্টাল টিউবিউল, এই 2 জায়গায় মূলত প্যারাথাইরয়েড গ্রন্থি কাজ করে, এবং ভিটামিন ডি3 কে সক্রিয় করে। এটা হলো ভিটামিন ডি3 এর সক্রিয় ফর্ম। পরীক্ষা এটা আসতে পারে। যারা ক্লাস করছো, যারা দেখো পরীক্ষা যদি কখনো প্রশ্ন হয় ভিটামিন ডি এর সক্রিয় অবস্থার নাম কি? ভিটামিন ডি3, যার আসল নাম 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। যারা কষ্ট পাচ্ছ, কষ্ট পেতেই পারো, জীবনটা অতটা সহজ না। নামটা দেখো, কোলি ক্যালসিফেরল, যথেষ্ট কঠিন একটা নাম। এটাই ভিটামিন ডি, আমাদের এই নামেই ভিটামিন ডি আমাদের শরীরে কাজ করে। আর কারোর শরীরে যদি ভিটামিন ডি কাজ না করে, ছোট বাচ্চা, তাহলে ছোট বাচ্চাদের যে রোগটা হয় তার নাম হলো রিকেটস। আর বয়স্কদের যদি ভিটামিন ডি এর অভাব হয়, সেটাকে বলা হয় অস্টিওমেলাসিয়া। সেখানে তাকায় দেখো, বয়স্কদের রোগটার নাম হলো অস্টিওমেলাসিয়া, ছোট বাচ্চাদের রোগটার নাম হলো রিকেটস। সো দ্যাট ইজ দ্য থিং। পরীক্ষায় প্রশ্ন আসবে ভিটামিন ডি কে সক্রিয় করে কোন হরমোন? ভিটামিন ডি কে সক্রিয় করে প্যারাথাইরয়েড হরমোন। সো প্যারাথাইরয়েড হরমোন শুধুমাত্র ক্যালসিয়াম এবং ফসফরাসের কাজে নিয়ন্ত্রণ করে না, এটা ভিটামিন ডি কেও সক্রিয় করে। অ্যাড্রেনাল গ্রন্থির সবগুলা কথা পড়িয়ে দিয়েছি, নতুন করে কিছু বলার কিছু নাই। কর্টেক্স থেকে যে হরমোনগুলো আসবে তাদের নামের শেষে কর্টিকয়েড কথাটা দেওয়া থাকবে। কষ্ট করে যারা শুনছো, পুরোপুরি কাজে লাগবে জিনিসটা। আর মেডুলা থেকে কি আসে? অ্যাড্রেনালিন, যার অপর নাম এপিনেফ্রিন। এপিনেফ্রিন কি করে? হৃৎপিণ্ডের গ্লুকোজ তৈরি করে, হৃৎপিণ্ডের গতি নিয়ন্ত্রণ করে, তাই না? তারপর দেখো শেষে এক লাইন দেওয়া আছে, ভয়, কুকুর তোমাকে পিটাইলো, তুমি ভয় পাইলা, কুকুর তোমায় কামড় দিয়ে দিল, শোক, কুকুরটা তোমাকে রেখে অন্য রাস্তায় চলে গেল, তুমি কিন্তু এখন আনন্দিত। এইটা দিয়ে মনে রাখতে পারো যে ভয়, শোক, আনন্দে কোন হরমোনটা কাজ করে? উত্তর হলো অ্যাড্রেনালিন। পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষায় আসবে। আর নর অ্যাড্রেনালিনের মূল কাজটা কি? মূলত রক্তচাপ নিয়ন্ত্রণ করা। নর অ্যাড্রেনালিনের মূল কাজটা কি? মূলত রক্তচাপ নিয়ন্ত্রণ করা। ভাইরা আমার, মূলত রক্তচাপ নিয়ন্ত্রণ করা। থাইমাস একটাই কাজ, খুবই গুরুত্বপূর্ণ, যে তোমার অ্যান্টি লিম্ফোসাইটকে তৈরি করা। আর এটাকে আগেই বলেছি, এটা কিন্তু অস্থায়ী, শৈশবে বড় থাকে, বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু ছোট হয়ে যায়, এক সময় চোখে আর দেখাই যাবে না। দিস ইজ কল থাইমাস। কোনটা অস্থায়ী? কোন হরমোনটার, কোন গ্রন্থিটার ক্ষরণকাল অস্থায়ী? পরীক্ষায় প্রশ্ন আসবে, উত্তর হলো থাইমাস। আশা করি ইনশাল্লাহ উত্তর করতে পারবা। আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা নিয়ে যত কথা বলা যাবে, যত কথা বলা যাবে ততই বেশি। আগেই বলেছি যে ইনসুলিনের অভাবে যে রোগটা হয় তার নাম হলো ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, ইনসুলিন যদি না থাকে, রক্তে কি হবে? গ্লুকোজের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। আমি কিন্তু বইয়ের কথাই পড়াইছি, বাইরের কথা বলিনি। সো ইনসুলিনের অভাবে কোন রোগটা হয়? ডায়াবেটিস মেলাইটাস হয়। ইনসুলিনের কাজটা কি? রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কি করা? রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো। তাহলে দেখো, রক্তে শর্করার মাত্রা কমায়, এই লাইনটা মনে রাখলেই হবে। এখানে আরো ব্যাখ্যাতে আমরা যেতে পারি, আপাতত আমরা আর এর বেশি ব্যাখ্যাতে যাচ্ছি না। যেটুকু পড়াইলাম আশা করি মনে থাকবে। বাকি অংশটুকু আমরা এই ক্লাসগুলোতে আর আলোচনা করব না। স্টুডেন্ট মোটামুটি পাগল হয়ে যায়, ওরা বলে যে ভাই যথেষ্ট পড়ানো হয়েছে, দ্যাট ইজ এনাফ। তবে যা পড়ালাম পরীক্ষা এখান থেকে এই ছকটা থেকেই প্রশ্ন আসবে। দেখি সবাই কমেন্ট করো তো,
এই যে তাকায় দেখো, এই এ চিহ্নিত এটা কোন গ্রন্থি সবাই বলো, ABCD। 14 নম্বর প্রশ্ন, ABCD। সবাই পারতেছে, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর, খুবই খুবই ভালো যে তুমি এটা উত্তর করতে পেরেছো। আই লাভ, সবাই পারছো। আচ্ছা, আর বি চিহ্নিত অংশটার কাজ কি এই কথাটা বলেছে। বি চিহ্নিত অংশটা মূলত আমাদের কিডনি। কিডনি তো এখন আমি তোমাদেরকে পড়াই নাই, এখানে কিন্তু আর দেওয়া নাই। দেখি কালকে যে ক্লাস করাইছি এইটা বলো তো, স্নায়ু কোষের প্রলম্বিত অংশ কয় প্রকার? প্রশ্ন নাম্বার 3। সো অনেকেই উত্তর করতে পেরেছে, ফ্যান্টাস্টিক, সবাই উত্তর করতে পেরেছে 2। সো দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, ইনশাল্লাহ। সো আমরা আজকে মূলত রাসায়নিক সমন্বয় অংশটুকু আলোচনা করলাম। যদিও আমাদের পুরো চ্যাপ্টার কিন্তু আমরা শেষ করতে পারলাম না, কারণ এত বড় চ্যাপ্টার বলা খুবই, শেষ করা খুবই কঠিন। আমরা কি কি অংশ আলোচনা করতে পারলাম না সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেই। আমরা চোখ এবং কান আলোচনা করতে পারলাম না। চোখ এবং কান আলোচনা করা গেল না। কেউ যদি চোখ এবং কানের উপরে এক্সপার্ট হতে চায়, তাহলে আমাদের আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে চোখ এবং কানের উপরে ভিডিও দেওয়া আছে। যদিও আমরা কালকে চোখ এবং কানের উপরে পরীক্ষা নিব না, আমরা শুধুমাত্র এই হরমোনের উপরে কালকে পরীক্ষাটা নিব। ঠিক আছে? তোমরা যদি কান সম্পর্কে জানতে চাও, কেউ যদি কান সম্পর্কে বিশেষজ্ঞ হতে চাও, তাহলে ভাইয়ারা আমার ইউটিউবে ভিডিওটা দেওয়া আছে। 2 বছর আগে আমরা আপলোড করেছিলাম কানের ভিডিওটা। তুমি জাস্ট ডিএমসি ড্রিমার্স দেখলেই তোমার কানের ভিডিওটা পুরোপুরি, কান সম্পর্কে পুরোপুরি জানা হয়ে যাবে। কান এবং চোখ দুইটাই আমি আমার গ্রুপে শেয়ার করে দিচ্ছি। এই দুইটা কেউ মাত্র, চোখটা মাত্র 19 মিনিট দেখতে হবে, আর কানের ভিডিও হলো 10 মিনিট। এইটুকু সময় যদি কেউ ব্যয় করে, চোখ এবং কান সম্পর্কে তার পুরোপুরি আইডিয়া হয়ে যাবে। সো এই 30 মিনিট সময় তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা ইউটিউবে গিয়ে এখনই দেখো কান ডিএমসি ড্রিমার্স, দেখবে যে কানের ভিডিওটা চলে এসেছে। আমি তোমাদের বড় ভাই ওটা পড়িয়ে রেখেছি ওই জায়গায়, লেখো চোখ ডিএমসি ড্রিমার্স, তুমি ভাই লিখে ফেলো ইউটিউবে, দেখবে যে দুইটাই চলে এসেছে। সো চোখ আর কান তোমরা কালকে দেখে ফেলো, আমার মনে হয় দেখে ফেললে হয়ে যাবে। যদিও কালকে তোমরাই বলো, আমরা চোখ আর কানকে এই যে মাত্র তোমাকে 30 মিনিট ব্যয় করতে হবে, তোমরা কি এটা দেখে ফেলবা? আমরা কি কালকে পুরাটাই পরীক্ষা নিব, নাকি শুধুমাত্র হরমোনটুকু পরীক্ষা নিব? তোমরা যা বলবা তাই বলো। ইনোসেন্ট বয় বলেছে পুরাটাই, পুরাটাই শুধু হরমোন, শুধু হরমোন, শুধু হরমোন। ওকে, সম্পূর্ণ পরীক্ষা নেন। আমার মনে হয় যে একবার সম্পূর্ণ পরীক্ষা দাও, শুধু হরমোন দিলে একটু অপূর্ণতা থেকে যাবে। আমি চোখ আর কানের ভিডিও আমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আমাদের পেজে শেয়ার করে দিচ্ছি। তোমরা 10 মিনিট ব্যয় করে চোখ আর কানের পুরো ভিডিও দেখে ফেলো, দেখবা যে তোমরা পুরোপুরি, বললাম তো, ইনশাল্লাহ কালকে পুরোটা পরীক্ষা দাও, দেখো কি পরিমাণ ঘটনা ঘটে। হরমোনটা আজকে পড়ো, চোখ আর কানের ভিডিও দেখো, খুব চোখ আর কান খুবই সহজ, মোটেই মোটেই কঠিন কিছু না। তোমরা জাস্ট একবার দেখো, দেখলেই হয়ে যাবে, এটা মোটেই জটিল কিছু না। মাত্র 10 মিনিটের ভিডিওতে আর কি আছে? 10 মিনিটের ভিডিও কিন্তু পুরো কান আলোচনা করা হয়েছে। চোখ, মানে কি বলবো, মানে কোনো সন্দেহ নাই, মাত্র 19 মিনিটে পুরো চোখ আলোচনা করা হয়েছে। তুমি একটু ভিডিওটা দেখো, দেখবা যে তুমি চোখের উপরে বস হয়ে গেছো, কানের উপরেও বস হয়ে গেছো। এই পুরো চ্যাপ্টারটা কিন্তু আমরা মূলত আলোচনা শেষ করলাম। কালকে আমরা পুরো চ্যাপ্টারটার উপর পরীক্ষা নিব, কালকেই পুরো চ্যাপ্টারটার উপর পরীক্ষা। কালকে কিন্তু এই অংশটুকুর উপর পরীক্ষা। কালকে হলো চোখ, কান, হরমোন। আর পরশুদিন একদম ফুল চ্যাপ্টার, পরশুদিন হলো ফুল চ্যাপ্টার 25 তারিখে।
দেখা যাবে যে এই চ্যাপ্টারটা কার সবচেয়ে ভালো পড়া হলো। 25 তারিখে আমরা ফুল চ্যাপ্টার পরীক্ষা নিব, দুঃখিত 26 তারিখে মোস্ট প্রবাবলি, তাই তো হওয়ার কথা। আর 25 তারিখে তোমরা এই বিষয়ের উপরে পরীক্ষা দিবা। সো হোপফুলি সবাই পরীক্ষার রুটিনটা দেখেছো, রুটিন অনুসারে দেখো। কালকে আমরা আজকে যা পড়ালাম সেইটা পরীক্ষা নিব, পরশুদিন পুরো চ্যাপ্টার পরীক্ষা নেওয়া হবে। আশা করি তোমরা সবাই পরীক্ষাটাতে অংশ নিবা, আমাদের সাথে থেকে একটু পড়ালেখা করো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো আজকের মতো আমরা লাইভ ক্লাসটা এখানে শেষ করছি। যারা ক্লাস করছো, এই 150 জন বাচ্চা যারা আজকে টানা ক্লাস করলাম, এরা অ্যাকচুয়ালি রিয়েল ওয়ারিয়ার। বাকি যেগুলো প্রথম দিন 500 জন ক্লাস করছিল ঝরে পড়ে গেছে, এরা জাস্ট হুজুক কোথাও একটা ফ্রি ক্লাস শুনলেই এরা ঝাঁপায় আসে, কিন্তু শেষ পর্যন্ত আর থাকে না। সে যাই হোক, ইনশাল্লাহ তোমরা কালকে তাহলে চোখ কান এবং হরমোন পরীক্ষা, কালকে পরীক্ষা নিয়ে পরীক্ষা দাও, পরশুদিন দেখা হচ্ছে ইনশাল্লাহ।